ড্রামার শুরুতে আমাদের ফিমেল লিড নানানকে দেখি যে বলে, আমি এটা কোথায় আছি? আমার তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল না, আর এটা আমার হাতে কি? একদম গুয়ের মতো কেন দেখাচ্ছে? ওখানেই বসে থাকা আমাদের দ্বিতীয় ফিমেল লিড জিয়া বলে, এমন মনে হচ্ছে যেন কোষ্ঠকাঠিন্যের কারণে পচি বের হতে 1 সপ্তাহ লেগে গেছে। নানান ভাবছিল একদম ঠিক বলেছে, কিন্তু যেই ওরা দুজন একে অপরকে দেখে, দুজন দুজনকে দেখে চমকে যায়। নানান বলে, আর যখন এরা একসাথে হবে তখন গুয়ের পাহাড় জমে যাবে। জিয়া বলে, আর যখন এরা আলাদা হবে তখন এত জঘন্য লাগবে যে লোকে মরেই যাবে। দুই বেস্ট ফ্রেন্ড একে অপরকে দেখে খুশি হতে শুরু করে যে আমাদের তো মনে হয়েছিল আমরা মরেই গেছি, আর কখনো দেখা হবে না, আর একে অপরকে জড়িয়ে ধরে। জিয়া বলে, কতবার বলেছি তবু তো আমার পিছু পিছু চলে আসিস। তখনই ওদের দুজনের হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে, আর তাদের মাথায় আপনা আপনি কিছু লাইন আসতে থাকে। জিয়া বুঝতে পেরে বলে, এটা তো ওই উপন্যাসটাই, তার মানে আমরা নভেলের জগতে পৌঁছে এসেছি। তারপর সে তার বেস্টিকে এক্সপ্লেইন করতে শুরু করে, আমি হলাম লিন ফ্যামিলির মেয়ে, যার মিস্টার জি এর যমজ ভাই মিস্টার ইউ এর সাথে বিয়ে হয়েছে, আর তুমি হলে জি ফ্যামিলির মেয়ে, যার জি ফ্যামিলির যমজ ভাই মিস্টার জি এর সাথে বিয়ে হয়েছে, অর্থাৎ আমাদের দুজনের স্বামী যমজ ভাই। আর তোমার তো জি ফ্যামিলিতে বিয়ে জোর করেই দেওয়া হয়েছে, কারণ বিয়ের আগে তোমার একটা বয়ফ্রেন্ড ছিল, তাই বিয়ের পরেও তোমার ক্যারেক্টার লুকিয়ে লুকিয়ে নিজের এক্স বয়ফ্রেন্ডকে টাকা পাঠায়, আর আমার ক্যারেক্টার লুকিয়ে লুকিয়ে নিজের বাবা মায়ের বাড়িতে টাকা পাঠায়। নানান জিজ্ঞেস করে, তারপর কি হয়? জিয়া বলে, তারপর নভেলের কয়েকটা চ্যাপ্টারের পরেই তোমার অ্যাফেয়ার ধরা পড়ে যায়। তোমাকে তোমার স্বামী মিস্টার জি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে বিছানায় ধরে ফেলে, আর আমাকে আমার স্বামী সরাসরি পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেয়, কারণ আমি লুকিয়ে লুকিয়ে তার টাকা চুরি করে নিয়েছিলাম। মানে ওই দুই যমজ ভাই আমাদের দুজনের পরিবারকে দেউলিয়া করে দেবে। যদি সোজা কথায় বলি তো আমরা দুজনেই নভেলের ক্যানন ফডার, মানে ওই দুই ভাইয়ের মাঝে হিরোইনের জন্য যে লড়াই হবে তাতে আমাদের কপাল পড়বে। নানান বলে, আচ্ছা, কিন্তু তুমি এতে উদাস কেন, মন খারাপ করছো কেন? জিয়া বলে, দাঁড়াও, আমরা তো নভেলের ভেতরে আছি, মানে সব কিছু আমাদের সাথেই হবে। এখন আমাদের আর নভেলের ক্যানন ফডার হওয়া যাবে না, নইলে আমাদের ঘর থেকে বের করে দেবে। তো কেননা আমরা নিজেরাই এখান থেকে ভেগে যাই, আর দুজনে মিলে মজায় জীবন কাটাবো। নানান বলে, কথা তো ঠিক, কিন্তু আমরা দুজন এভাবে খালি হাতে তো যাব না। যখন যাচ্ছি তখন হাতে কিছু ভরেই নিয়ে যাব, নইলে আমাদের কাছে কিছুই থাকবে না, কাঙাল হয়ে যাব। আর যখনই সে নিজের অ্যাকাউন্টে দেখে, সে অবাক হয়, এই বডির মালিক নিজের সব টাকা ওই বাইরের জঙ্গলিটাকে দিয়ে দিয়েছে। জিরা বলে, কোনো ব্যাপার না, আমার কাছে আছে। আর যেই সে ফোনে দেখে, সে জানতে পারে তার ক্যারেক্টার নিজের সব টাকা তার বাবা মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দুজনের খুব রাগ হচ্ছিল আর মন খারাপ হয়। তখনই মেয়েড ওদের দুজনকে ডিনারের জন্য ডাকতে আসে। তো দুই বেস্ট ফ্রেন্ড নিজেদের মুড ঠিক করার জন্য খেতে চলে আসে, কিন্তু খাবার দেখে ভীষণ খুশি হয়ে যায় আর ভাবে যে ওয়াও, কত বড় কাঁকড়া। ওদের শাশুড়ি অবাক ছিল যে আজ এদের দুজনের কি হলো, দুজন শান্তিতে একসাথে বসে আছে, তার উপর আবার হেসে হেসে কথাও বলছে। কি জানে এরা আমার বিরুদ্ধে আবার কোনো দল পাকালো না তো। বাবা এদের দুজনকে দেখে খুশি হন যে যাক বাবা, অবশেষে দুই পুত্রবধূর মধ্যে ভালো সম্পর্ক তৈরি হলো, কিন্তু এটা একটু বেশি জলদি হয়ে গেল না? নানান বলে, তুমি এটা খাও, খুব টেস্টি হবে। জিয়া বলে, তুমি এটা খাও, এটা বেশি টেস্টি হবে। ওই দুই বেস্ট ফ্রেন্ড নিজেদের দুনিয়ায় হারিয়ে গিয়ে খুব মজা করে খাচ্ছিল। তখনই মায়ের ইশারা পেয়ে বাবা কাশতে শুরু করে। নানান বলে, বাবা আপনার গলা খারাপ, ডাক্তার দেখে চেক আপ করিয়ে নিন। জিয়া বলে, আমি শুনেছি যাদের গলা খারাপ তাদের সি ফুড বা সামুদ্রিক খাবার বেশি খাওয়া উচিত না। বাবা আপনার এসব খাওয়ার দরকার নেই, এসব আমাদের উপর ছেড়ে দিন, আমরা সব খেয়ে নেব। আর দুজনে পুরো প্লেট উঠিয়ে নিজেদের সামনে রেখে দেয়। বাবা বলেন, আমি এটা বলতে চাইছিলাম যে তোমাদের দুজনের তো এখন বিয়ে হয়ে গেছে, তো আমি চাই তোমরা তাড়াতাড়ি ফ্যামিলি লাইন বা বংশবৃদ্ধি করা শুরু করো, জলদি জলদি অনেকগুলো বাচ্চা নিয়ে নাও। ওরা দুজন হারামি অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। বাবা বলেন, তোমাদের দুজনের মধ্যে যে আগে প্রেগনেন্ট হবে আমি তাকে আমার ভিলা দেবো, আর সাথে ক্যাশ 10 মিলিয়নও দেবো। এটা শোনার পর ওরা দুজন তো একদম অবাক। জিয়া বলে, বাবা আমি একদম রেডি, আমার তো অনেক বড়, তাই আমি খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যাব। নানান বলে, বাবা আমি জি ফ্যামিলিকে কম করে 3-4টে বাচ্চা দেওয়ার প্রমিস করছি। মা ভাবিদের দুজনকে বোকা বানানো কত সহজ। জিয়া বলে, কিন্তু মিস্টার জি তো বাড়িতেই আসে না, তুমি বাচ্চা কার সাথে নেবে? নানান বলে, এতে কি এসে যায়, বাবা তো বলেছে বাচ্চা দিতে হবে, এটা তো আর বলেননি কার সাথে দিতে হবে। তোমার বাট বড় ঠিক আছে, কিন্তু তুমি কি জানো বাচ্চা কিভাবে জন্ম দিতে হয়? তো জিয়া বলে, বাবা দেখো না, ও আমাকে খেপাচ্ছে, এবার আপনি তাহলে আমাদের বাচ্চা নেওয়ার উপায় বলে দিন।
এখন এটা শোনার পর শাশুড়ি শ্বশুর তো অবাক, কিন্তু যেই ওদের দুজনের খেয়াল হয় যে ওরা কি ব্যাপারে আলোচনা করছে, অমনি ওদের কথা বন্ধ হয়ে যায়। বাবা বলেন, আমি মিস্টার জি আর মিস্টার ইউকে জলদি বাড়ি ডেকে পাঠাবো। ওই তুই নালায়ক এটাও জানে না যে ওদের কবে বিয়ে হয়ে গেছে। একবার এসে অন্তত নিজেদের বউয়ের সাথে দেখা তো করুক। নানান জিয়াকে জিজ্ঞেস করে, ওরা দুজন একসাথে আসছে তো আমরা পার্থক্য বুঝবো কি করে যে কোনটা কার বর? জিয়া বলে, চিন্তা করিস না, দুজনেই অনেক টাকা কামায়। যেটা সিরিয়াস টাইপের সেটা তোর বর, আর যেটা একটু কিউট আর বোকা টাইপের সেটা আমার বর। তখনই আমাদের দুজন মেয়ের লিডের এন্ট্রি হয়, আর মেয়েরা ওদের ঝুঁকে ওয়েলকাম করাচ্ছিল। ওই দুই হট আর হ্যান্ডসাম ভাইদের দেখে এই দুই বেস্ট ফ্রেন্ডের তো চোখ ছানা বড়া হয়ে যায়। মিস্টার ইউ জিয়ার পাশে এসে বসে পড়ে, আর মিস্টার জি নানানের সামনে এসে বসেছিল, আর দুজনে নিজেদের বউকে এক দৃষ্টিতে দেখতে থাকে। মিস্টার জি বলে, বাবা আপনি আমাদের ডাকলেন, কোনো জরুরি কাজ ছিল কি? নানান ভাবে, যখন এত হট আর হ্যান্ডসাম স্বামী ঘরে থাকে তো কি আর বাইরে এক্স বয়ফ্রেন্ড বানাবে। মিস্টার ইউ জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? জিয়া ভাবে, এই লুক স্যারের গম্ভীর গলার আওয়াজ, এ তো একদম নোবেলের সিইও ক্যারেক্টারের মতো। মা বলেন, আমরা কি কোনো কারণ ছাড়াই তোমাদের দুজনকে বাড়ি ডাকতে পারি না? তোমরা কি ভুলে যাও যে তোমাদের বিয়ে হয়ে গেছে? বাবা বলেন, যেতে দাও, এখন যখন এরা চলেই এসছে তো এদের কথা বলতে দাও। আর মা বাবা উঠে চলে যান, আর তাদের পিছু পিছু সব মেয়েরাও চলে গিয়েছিল, ওই চারজনকে একা ছেড়ে। নানান দেখে মিস্টার জি তো ওর দিকে একদম রাগিয়ে চোখে তাকিয়ে আছে, আর জিয়ার বর মিস্টার ইউ তাকে ভালোবেসে দেখছে, তাই সে ব্লাশ করতে বা লজ্জা পেতে শুরু করে। নানান ভাবে, আমি ভয় পাচ্ছি কেন? আমি তো কোনো ভুল করিনি। আর কথাটা ঘোরানোর জন্য হঠাৎ করে উঠে দাঁড়ায়। সে হাই তোলার নাটক করছিল। আসলে সে ইশারায় জিয়াকে বোঝাচ্ছিল, আর বলে, অনেক রাত হয়ে গেছে, কাল কথা হবে। তো জিয়াও নাটক করতে শুরু করে, হ্যাঁ আমারও খুব ঘুম পাচ্ছে, চলো শুতে যাই। যেই দুজনে পালানোর চেষ্টা করছিল তখনই মিস্টার ইউ বলে, কি হলো, এখন আর বাচ্চা বানাবে না? মিস্টার জি বলে, আর তুমি তো কারোর সাথেই বাচ্চা নিতে পারতে। ওরা দুজন ভয় পেতে শুরু করে যে এরা দুজন তো একদম বস সিইওর মতো ব্যবহার করছে। নির্ঘাত এদের কান খুব শার্প, বাড়িতে ছিল না তাও আমাদের কথা শুনে ফেলেছে। ওরা দুজন উঠে নিজেদের বউদের কাছে আসতে শুরু করে। মিস্টার ইউ বলে, জিয়া চলো আমি তোমাকে বাচ্চা বানানো শেখাই। ও ভয় পেয়ে বলে, আমি কাল গাইনোকোলজিস্টের কাছে জিজ্ঞেস করে নেব, ডাক্তারও বেশি প্রফেশনাল হয় তাই না? এদিকে মিস্টার জি জিজ্ঞেস করে, না না তুমি কার সাথে বাচ্চা নিতে চেয়েছিলে? আর ওর কাছে আসতে শুরু করে, কিন্তু ও পেছনে কোথায় যাবে, কারণ পেছনে তো জিয়া দাঁড়িয়ে ছিল, কারণ নিজের স্বামীকে দেখে ও তো নিজেই ভয় পাচ্ছে। নানান বলে, এই তুমি কি বলছো, তুমি ছাড়া কার সাথেই বা করবো, কিন্তু আজ অনেক রাত হয়ে গেছে তাই আমি শুতে যাচ্ছি। ওরা দুজন যেতে চাইছিল, কিন্তু মিস্টার ইউ জিয়ার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ জানিমা, আমার সাথে চলো, আমি তোমাকে বাচ্চা বানানো শেখাই। কিন্তু ও হাত ছাড়িয়ে ওর বেস্টির সাথে পালিয়ে যায়। মিস্টার ইউ মিস্টার জি কে বলে, ওরা দুজন একই রুমে একসাথে ঘুমাচ্ছে, তো তুমি কি আমার সাথে শোবে? মিস্টার জি যেন বলতে চাইলো শাট আপ, আর এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে এই দুজনই বিছানায় উঠে বসেছিল। জিয়া বলে, এখান থেকে যাওয়ার আগে আমরা সুবিধা নিতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে আমরাই দুটো শয়তানের মাঝে ভেসে গেছি। নানান বলে, তুমি এদের সুবিধা নিতে চেয়েছিলে? তুমি জানো না ওভার বিয়ারিং সিইওরা শুধু হিরোইনের জন্য ভালো হয়, বাকি সবার জন্য মস্ত বড় শয়তান। আর আমাদের তো এমনিতেও ফিমেল সাপোর্টিং রোল, আমাদের শুধু যেভাবেই হোক এখান থেকে টাকা বাঁচিয়ে পালাতে হবে। জিয়া বলে, ওরা দুজন যেভাবে আমাদের দিকে তাকাচ্ছিল না, মনে হচ্ছিল যেন ওদের আমাদের উপর কোনো সন্দেহ হয়েছে। নারায়ণ বলে, আগে এটা বলো একটা টাকা কিভাবে কামাবো? আমি তো আমার ভয়েস অ্যাক্টিং এর কাজ করে নেব, আর তুমি তোমার রাইটিং এর কাজ করে নিও, যাতে ধরা না পড়ো। জিয়া বলে, এতে কাজ হবে না। মায়ের জিজ্ঞাসায় মেয়ের জানায় যে ওরা দুজন তো এখনো ঘুম থেকেই ওঠেনি। মা বলেন, এরা দুজন জি ফ্যামিলির নিয়ম জানে না, যতই বলুক ওদের ব্রেকফাস্ট দেবে না, আর স্টাইল মেরে বসে পড়েন, আসুক তো নিজে, তারপর দেখছি আমি ওদের সাথে কেমন ডিল করি। কিন্তু তার বসে থাকতে থাকতে সকাল থেকে দুপুর হয়ে যায়। মেয়ের জানায় যে 12টা বেজে গেছে, ওরা দুজন এখনো ঘুমোচ্ছে। মা বলেন, তুমি শিওর তো ওরা ঘুমোচ্ছেই, মরে টরে যায়নি তো? মেড বলে, আমি পুরো কনফার্ম হয়েছি, ওরা সত্যি ঘুমোচ্ছে। এর মধ্যে সেখানে মিস্টার জি চলে আসে। কি এখনো ঘুমোচ্ছে? তো ওই খাবার কে অর্ডার করলো? মা অবাক ছিল, কারণ নানাম দৌড়ে আসছিল আর বলে থ্যাংক ইউ, আর ওর থেকে খাবার নিয়ে স্মাইল করতে করতে চলে যায়। মিস্টার জি এর মনের মধ্যে কিছু একটা হচ্ছিল, কিন্তু তারপর নিজেকে সামলায় যে এটা আমি কি ভাবছি, এ তো খুব নির্লজ্জ মেয়ে যে বাইরে ছেলে রেখে দিয়েছে, যেই আমি একে হাতে নাতে ধরবো জি ফ্যামিলি থেকে বের করে দেব।
জিয়া ভেতরে গেম খেলছিল। নানান খাবার নিয়ে চলে আসে। তো জিয়া জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? নানান বলে, মিষ্টি জি আগেই সেখান থেকে তুলে নিয়ে এনেছে। তো জিয়া চেক করতে শুরু করে আর বলে, নট ব্যাড, ভাগ্য ভালো যে ও এতে বিষ মেশায়নি। তখনই নানান নিজের ফোনে দেখে আর ওর ক্রিঞ্জ লাগছিল, কারণ ওর এক্স বয়ফ্রেন্ডের মেসেজ এসেছিল, বেবি আই মিস ইউ সো মাচ। তো এটা পড়ে তো জিয়ারও বমি আসছিল। আর তারপর ও নিজের ফোনে দেখে ওর মা লিখেছে, আমি তোমাকে খুব মিস করছি, বাড়ি ফিরে এসো। তোরা দুজনই বুঝে যায় টাকার জন্য এমন ন্যাকামি ভরা মেসেজ পাঠানো হচ্ছে। জিয়ার মা তো ওর কাছে জিনিসপত্র চাইতে শুরু করে দিয়েছিল, যে এটাও নিয়ে এসো ওটাও নিয়ে এসো। তো জিয়া বলে, এখান থেকে তুলে নিয়ে যাব নাকি? নানান বলে, একদমই না, কারণ যদি তুমি নিয়ে যাও সবার আগে আমি মার খাবো। জিয়া বলে, তুমি কি বোকা, আমি কেন দেব? কিন্তু তুমিও ছেলেদের পাত্তা দিও না। নানান বলে, নো ওয়ে, আজ আমি ওই এক্স বয়ফ্রেন্ডকে ওর ওকাত মনে করিয়েই ছাড়বো, যে মেয়েদের টাকা নেওয়া এত সহজ নয়। রাতে সাং বাইরে অপেক্ষা করছিল আর দুই বেস্ট ফ্রেন্ড ওকে লুকিয়ে দেখছিল। তখন ওদের দুজনের স্বামীরা উপর থেকে দেখছিল। মিস্টার ইউ বলে, তোমার বউ নিজের এক্স বয়ফ্রেন্ডকে টাকা পাঠিয়েছিল হয়তো, তাই ওর লাভের ওর সাথে দেখা করতে চলে এসছে। তো মিস্টার জি এর খুব রাগ হচ্ছিল এটা ভেবে, যে নানান তুমি ওই জঙ্গলি লোকটার জন্য এমন করছো। আর তারপর মিস্টার ইউকে বলে, তোমার বউ জিয়াও তো এখানেই আছে। মিস্টার ইউ বলে, জিয়ার তো এই লোকটার সাথে প্রবলেম ছিল, এরা দুজন মিলে কি নিজেদের প্রেমিকদের সাথে দেখা করে? যদি এরা জি ফ্যামিলির বিরুদ্ধে কিছু করে থাকে তো এরা কেউ রেহাই পাবে না। কিন্তু ওরা দুজন পেছন থেকে চুপি সারে এসে সাং এর ধুলাই শুরু করে দেয়, আর যে সাং ব্যথায় আওয়াজও পর্যন্ত করতে পারছে না। এটা দেখে তো মিস্টার জি আর মিস্টার ইউ এরও হুঁশ উড়ে যায়। সাং এর এত জোরে ব্যথা লাগছিল, মন চাইছিল চিৎকার করতে, কিন্তু চিৎকারও করতে পারে না, কারণ যদি জি ফ্যামিলি জানতে পারে তো ওরা আরো 12টা বাজিয়ে দেবে। এরা দুজন ছাতা দিয়ে মেরে মেরে ওর ভর্তা বানিয়ে দিচ্ছিল। যেই ওদের ভেতর থেকে আওয়াজ আসে ওরা নিজেদের হাতিয়ার ফেলে ওখান থেকে পালিয়ে যায়। আর স্যাং নিজের পাছা ধরে যেতে থাকে, কারণ ওই দুই বেস্ট ফ্রেন্ড মেরে মেরে তার পাছা ফুলিয়ে দিয়েছিল। তো মিস্টার জি স্প্রেইং করে বলে, মনে হচ্ছে কাল থেকে দেওয়ালে ইলেকট্রিক গ্রিড লাগাতে হবে, যাতে কোনো কুকুর বিড়াল ভেতরে ঢুকতে না পারে। মিস্টার ইউও হাসে। জিয়া নানানকে বলে, আমি প্রথমবার এমন কিছু করলাম, এত এক্সাইটিং ছিল যে মজাই এসে গেল, তাই না? আর দুই বেস্ট ফ্রেন্ড খুশি হয়ে হাত ধরে ভেতরে যেতে শুরু করেছিল, কিন্তু তখনই লাইটার জ্বলে ওঠে। দুজন থেমে যায়, কারণ মিস্টার জি এর সাথে সাথে মিস্টার ইউও ওখানেই বসেছিল। তো বলে, এরা দুজন এখনো ঘুমায়নি? নানা নিশারায় জিজ্ঞেস করে, এরা দুজন আবার আমাদের ওই শয়তানটার পেছনে ছাতা ঢোকাতে দেখে নাইনি তো? তবুও চুপিসারে যেতে শুরু করেছিল। মিস্টার জি বলে, মিস নানান, মনে হচ্ছে তুমি একটু বেশি খুশি, এত রাত পর্যন্ত জেগে কি করছিলে? জিয়ার পেছন থেকে খোঁজা মারায় নানান বলে, ও আমরা দুজন বাইরে চাঁদটা খুব সুন্দর দেখাচ্ছিল না, তাই ওটা দেখতে গেছিলাম। জিয়া মনে মনে ভাবতে থাকে, কি ফালতু বাহানা বানালো, তবুও নিজের বেস্টি কথায় বাধ্য হয়ে সাই দেয়। ওরা দুজন উঠে আসে। মিস্টার জি বলে, আমার এমন মনে হলো যেন বাইরে কেউ নানান তোমাকে ডাকছিল। ও ভাবে এ তো সব জানে, তাও জেনে বুঝে প্রশ্ন করছে। ও বলে, না তো, আমরা তো কিছুই শুনিনি, তুমি হয়তো বা ভুল শুনেছিলে। আর আস্তে আস্তে এখান থেকে যেতে শুরু করে। কিন্তু মিস্টার ইউ হেসে বলে, যতদূর আমার মনে পড়ে তোমাদের দুজনের মধ্যে তো রোজ ঝগড়া চলতো, তো তারপর হঠাৎ করে দুজনের মধ্যে এত ভাব হলো কি করে? তোমরা দুজন কি রাতে একসাথে ঘুমাচ্ছ? জিয়া অ্যাক্টিং করতে করতে বলে, তুমি আমার ননদের ব্যাপারে এভাবে কিভাবে বলতে পারো? এখন কি ওর সাথে শুতেও দেবে না? আর ওর কাছে আস্তে আস্তে বলে, ওর সাথে শুতে দিচ্ছ না তো কি আজ রাতে তোমার সাথে যাবো? কারণ আমার আবার একা ঘুম আসে না। কিন্তু ও তাকে ধরে বলে, ভালো আইডিয়া। তো ও বলে, ছাড়ো আমাকে, আমি ওর সাথেই শোবো, আর তোমরা দুজন ভাই একসাথে শুয়ে পড়ো। আর দুই বেস্ট ফ্রেন্ড একে অপরের গলায় হাত দিয়ে চলে যায়। তারপর যখন জিয়া ওর সাথে বেছানায় শুতে আসছিল, তো নানান বলে, তোমার মনে হচ্ছে না আমরা দুজন একদম হঠাৎ করে নিজেদের চরিত্র পাল্টে ফেলেছি? জিয়া বলে, এতে ভয়ের কি আছে? যতক্ষণ আমরা ওই দুই ভাইয়ের সাথে পাঙ্গা দিচ্ছি না, ততক্ষণ আমরা ফ্রিতেই জি ফ্যামিলিতে থাকতে পারবো। নানান বলে, আমি বোরিং লাইফ কাটাতে চাই না। যখন আমরা বেশ ভালো টাকা জমিয়ে নেব না, তখন দুজনে ফুরুত হয়ে যাব। তারপর আমি কিছু মেল মডেল অর্ডার করব, যাতে তাদের অ্যাবস টাচ করতে পারি। জিয়া বলে, যখন থেকে আমি এখানে এসেছি আমার কোনো নভেল লেখার অনুপ্রেরণাই আসছে না, আর ইমাজিনেশন ছাড়া আমার মজা লাগে না। নানান জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কাল সত্যি জিয়া ফ্যামিলিতে যাবে? আমি কি তোমার সাথে যাব না? জিয়া বলে, কোনো ব্যাপার না, ওই লোকগুলোর সাথে ডিল করার জন্য আমি একাই যথেষ্ট। নানান বলে, তুমি এমন ফ্যামিলিকে একা ফেস করবে? আমার আসলে তোমার জন্য একটু চিন্তা হচ্ছিল। জিয়া বলে, যখন আমি পাগল হয়ে যাই না, তখন কেউ আমাকে আটকাতে পারে না। তুমি শুধু ওই দুই ভাইয়ের ডেঞ্জারাস স্বামী থেকে সাবধানে থেকো। দুজনে গুড নাইট বলে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ে। পরের দিন নানান বলে, এই সোয়েটারটা এখনো এলো না কেন?
সাং নিজের পাছা ধরে আসছিল, তো ওর হাসি বেরিয়ে যায়, কারণ ও সিটে ঠিক করে বসতেও পারছে না। আর তারপর ভাবে, আমি এত জোরে মেরেছিলাম তো এই এমন নাটক কেন করছে। তারপর জিজ্ঞেস করে কি হয়েছে, তো বলে কিছু না বেবি, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি কি আজ টাকা নিয়ে এসেছো? ও ভাবে কাল ওই পাছা আরো লাল করে দেওয়া উচিত ছিল। সাং বলে, তুমি জানো পুরুষ হিসেবে আমাকে কত খরচা করতে হয়, কিন্তু চিন্তা করো না, তুমি আমাকে যে এক একটা ফুটো করিয়ে দিয়েছো না, জি ফ্যামিলি থেকে বেরোনোর পর আমি তোমাকে বিয়ে করে নেব। ওভাবে এসব শয়তান যে টাকার জন্য ধোকা দেয়, তাদের একটাই রাস্তা আছে। আর তারপর কান্নার অভিনয় শুরু করে দেয়। তুমি জানো জি ফ্যামিলি কেমন, ওরা আমাকে টাকাও দেয় না, আর তার উপর আমার শাশুড়ির জন্মদিন আসছে, আমাকে ওনার জন্য গিফট দেওয়ার জন্য টাকার দরকার। তুমি কি আমাকে কিছু ধার দিতে পারবে? ও বলে, এ তুমি কি বলছো, তুমি আমার কাছে ধার চাইছো? কিন্তু তখনই নিজের পাছা ধরে ফেলে, তুমি কত বললে গেছো, তুমি এত খরচা করবেই না কেন? নানানের খুব রাগ হচ্ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করে অ্যাক্টিং চালিয়ে যায় আর বলে যে আমি তো আমার সব টাকা তোমার উপরে খরচা করেছি। সাং বলে, যখন তোমার নিজের ভুলের উপলব্ধি হবে না, তখন আমার কাছে ফিরে এসো, আর নিজের পাছা ধরে চলে যায়। কিন্তু নানানের রাগ হচ্ছিল আর মনে মনে বলছিল যে যখনই আবার সামনে আসবে না, ঘুষি মেরে কাজ তামাম করে দেব। কিন্তু তখনই মিস্টার জি এসে বলে, মিস নানান, তুমি কার সাথে কথা বলছিলে? তোমার চোখের জল দেখে তো ইমোশনালি হয়ে গেলাম। ওভাবে এই শয়তানটা কোথা থেকে এলো? অ্যাসিস্ট্যান্ট চেয়ার বিছিয়ে দিলে মিস্টার জি ওর সামনে চেয়ারে বসে পড়েন। তো সেই বলে, এ কি কোইন্সিডেন্ট, মিস্টার জিও আজ এখানেই কফি খেতে এসেছেন। তো অ্যাসিস্ট্যান্ট জানায় যে এই ক্যাফে জি ফ্যামিলির আন্ডারেই আসে, আর বস এইমাত্র মিটিং শেষ করে আসছেন। মিস্টার জি রাগ হচ্ছিল যে এ অন্য কোনো ছেলের জন্য কাঁদছিল, আর জিজ্ঞেস করে, তোমার ওর সাথে কি লেনদেন? যদি তোমার মনে অন্য কেউ থাকে তো বলে দাও, আমি তোমাকে ডিভোর্স দিতে পারি, কিন্তু কন্ট্রাক্ট অনুযায়ী তুমি জি ফ্যামিলি থেকে কিছুই পাবে না। ও বলে, আমি ওকে টাকা ধার দিয়েছিলাম, কিন্তু ও দিতে মানা করে দিল, আর আমাকে কথা শুনিয়ে চলে গেল। মিস্টার জি বলে, সত্যিটা বলো। তো ও নাটক করতে শুরু করে। ওই সং আমাকে ছবি দেখে ব্ল্যাকমেল করছে আর টাকা চাইছে, বলছে যে যদি আমি টাকা না দিই তবে ছবি দেখে আমাকে বরবাদ করে দেবে। আর কাঁদতে কাঁদতে আঙুলের ফাঁক দিয়ে উকি মেরে দেখছিল মিস্টার জিকে। তুমি কি আমার কথা শুনছো? ও তাকে দেখতে থাকে আর বলে, আমি বুঝে গেছি। অ্যাসিস্ট্যান্ট অবাক ছিল, বস ওর অভিনয়ে গলে গেল। এদিকে মিস্টার ইউ তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করছিল যে জিয়া নিজের বাড়ির লোকজনকে টাকা দিয়েছে না, আর গিফট দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস ও হুয়াকে স্কার্ফ দিয়েছে। আর ভাবে, এখন এনাদের কিভাবে বলি যে মিস জিয়া নিজের মায়ের মুখে লবস্টার ছুঁড়ে মেরেছে আর নিজের ভাইকে হিল দিয়ে পিটিয়েছে। এর আগেই অ্যাসিস্ট্যান্ট কিছু বলবে, তখনই সেখানে জিয়া আসে আর বলে, আমার দাঁত পরিষ্কার করে দাও, এতে চুইংগাম আটকে গেছে। মিস্টার ইউ বলে, তুমি চাও যে আমি তোমার দাঁত পরিষ্কার করি? তো সে বলে, আর নয় তো কি, তুমি ডেন্টিস্ট নাও নাকি? তো তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি তো আমার ফ্রিতে চিকিৎসা করে দেবে, তাই না? ও বলে, ওখানে চোখ খুলে দেখো। তো ও পরে, আচ্ছা, তো ইনি সিনিয়র ডেন্টিস্ট, কিন্তু তুমি আমার দাঁত পরিষ্কার করতে সাহায্য কেন করতে পারো না? ও বলে, সিরিয়াসলি আমি? তো ও বলে, যদি তুমি পারবে না তো ঠিক আছে, আমি অন্য কাউকে খুঁজে নেব। আর ললিপপ মুখে দিয়ে উঠতে শুরু করেছিল। তো বলে, দাঁড়াও, করে দিচ্ছি। ও অবাক ছিল, এই নখরে বাজ সত্যিই মেনে গেল। মিস্টার ইউ তার চেক আপ করতেই যাচ্ছিল, ও সিটে শুয়ে শুয়ে ভাবে, এ আবার এই সুযোগের অপেক্ষায় ছিল না তো যে আমার দাঁত উপরে আলাদা করে দেবে। আর বলে, দাঁড়াও, হঠাৎ আমার মনে হলো যে এর আর কোনো দরকার নেই, আর উঠে পালাতে যাবে। কিন্তু মিস্টার ইউ ওকে ধরে শুয়ে দেয় আর বলে, চুপচাপ নিজের মুখ খোলো। ও ভাবে, আমি নিজের নোবেলের মতোই চলি, আর নিজের দাঁত দেখাতে শুরু করে। মিস্টার ইউ যেই ওকে দেখে তো ভাবে, আমি আজ পর্যন্ত এত পারফেক্ট দাঁত দেখিনি। ও বলে, যদি তোমার না ধুতে হয় তো দিও না। তো বলে, শাট আপ, আমি ধুবো। তারপর দুজনে নিজের নিজের বরের সাথে বাড়ি আসে আর দৌড়ে গিয়ে একে অপরকে ধরে ফেলে। ওরা দুজন ওদের কাছে আসে তো একে অপরের হাত ধরে ভেতরে দৌড়ে যায়, আর দুজন নিজেদের বউদের দেখতে থাকে। এরা দুজন বসে এটা ভাবছিল যে ওদের স্বামীদের হলোটা কি, দুজন খুব আজব ব্যবহার করছে। তখনই নানানের মনে পড়ে, তো ও তাকে জানায়, তুমি জানো দুই হিরোরই একটা আজব সমস্যা আছে। মিস্টার জি কাউকে কাঁদতে দেখতে পারে না, আর মিস্টার ইউ এর পারফেক্ট দাঁত নিয়ে অবসেশন আছে বা নেশা আছে। আর নভেলের হিরোইনের মধ্যে এই দুটো গুণই আছে, এই কারণে ওদের দুজনকে পছন্দ হয়ে যাবে। নানান জিয়ার মুখ খুলে দেখে যে তোমার তো সত্যি পারফেক্ট দাঁত আছে, আর নানানও চোখের জল ফেলার অভিনয়ে ওস্তাদ। আর দুজনের আইডিয়া আসে,
জিয়া বলে, যখনই ও আমাকে বকতে আসবে আমি আমার দাঁত দেখিয়ে পালাবো। নানান বলে, আর যখনই হিরোইন আসবে না আমাদের দুজনের মাঝে, আমি কেঁদে কেঁদে নিজের অভিনয়ে ওকে গলিয়ে দেব, আর আমরা দুজনে ওদের থেকে টাকা নিয়ে ভেগে যাব। পরের সিনে ওরা দুজন বসে কথা বলছিল যে 2 সপ্তাহ হয়ে গেল ওরা দুজন ফেরত আসেনি। কত ভালো লাগে না, স্বামী টাকা কামাবে আর বউ খরচ করবে। আসলে এটাই তো ড্রিম লাইফ। মা কান পেতে ওদের কথা শুনতে শুরু করেছিলেন। ওরা দুজন বলে, এরা দুজন বিএল, যখনই এরা সময় পায় রোম্যান্স করতে শুরু করে দেয়। দুটোই গিয়ে বেরোলো, দুটোকেই ডিভোর্স দিতে হবে। মা তো এটা শুনে অবাক হয়ে যান যে আমার 2 ছেলে গিয়ে। যেই ওরা দুজন বাড়ি ফেরে তখন নানান ওদের জল দেয়। মিস্টার জি যেই ওঠাতে যাবে মিস্টার ইউ তার হাত ধরে নিজেই খেতে শুরু করে। এটা দেখে তো মায়ের চোখ কপালে উঠে যায়। ও জিজ্ঞেস করে, কি হলো মা? মা ভাবেন আমার ছেলেরা গে, আর চুপচাপ ওখান থেকে কেটে পড়েন যে যাক বাবা, আমার কাছে 2টো বৌমা আছে, এখন আমাকে ওদের উপরেই নির্ভর করতে হবে। মিস্টার জি নিজের হাত মুছতে শুরু করেছিল, তো মিস্টার ইউ বলে, তুমি কখন ওই কাপ থেকে জল খেয়েছিলে? আমি খেয়ে নিলাম তো কি এমন হলো যে নিজের ভাইকে অপছন্দ করা এত জরুরি? মিস্টার জি বলে, ভালো হয়েছে আমি ওই কাপ ব্যবহার করিনি, নইলে তোমাকে নিজের জন্য ডাক্তার ডাকতে হতো। যেই মিস্টার জি যায় মিস্টার ইউ তো নিজের বুকই ধরে ফেলে যে তুমি সবসময় আমার সাথে ঝগড়া কেন করতে থাকো। পরের সিনে ওরা সব লোক বসে খাচ্ছিল। 2 বেস্ট ফ্রেন্ড নিজেদের খুনসুটিতে ব্যস্ত ছিল, আর ওরা দুজন আলাদা বসেছিল। তো মা ভাবেন এভাবে চলবে না, আমাকে কিছু করতে হবে। ওরা দুজন অবাক ছিল যে মা এমন কেন বলছেন। মা বলেন, তোমরা দুজন এখনো একসাথে ঘুমাও? তো দুজন মাথা নেড়ে হ্যাঁ করে। মা বলেন, আগে তোমাদের স্বামীরা বাড়ি আসতো না, তোমরা দুজন একসাথে ঘুমোতে তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন যখন এরা দুজন বাড়ি এসে গেছে তো তোমাদের দুজনকে নিজের নিজের স্বামীর সাথে শোয়া উচিত। বেস্টির সাথে সাথে ওরা দুজনও অবাক ছিল। বাবা তো সবার আগে মায়ের জ্বর চেক করেন, কিন্তু মা তাকে চিমটি কেটে চুপ করিয়ে দেন। কিন্তু ওই 2 বেস্ট ফ্রেন্ডের বলার আগেই মিস্টার জি বলে, ঠিক আছে আমি আমার বউয়ের সাথে শোবো। নানান অবাক ছিল। তারপর মিস্টার ইউ বলে, হ্যাঁ আমিও আমার বউ জিয়ার সাথে শোবো। মা তো খুশি হয়ে যান, কিন্তু পরের সিনে 2 বেস্ট ফ্রেন্ড কাঁদতে শুরু করেছিল যে আমি তোমাকে খুব মিস করব, জানি না তোমাকে ছাড়া আমার ঘুম আসবে কিনা, জানি না এখন আমি কিভাবে বাঁচবো। আর দুজন কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরছিল যে তাদের স্বামীরাও তাদের ওপর বিরক্ত হয়ে যায় আর বলে, যদি তোমরা দুজন এভাবেই কাঁদতে থাকো তো তোমাদের ঘুমানোরই দরকার নেই, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাদের সকাল হয়ে যাবে। জিয়া বলে, তুমি কেঁদো না, আমরা সকালে আবার দেখা করব। আর নিজের স্বামী মিস্টার ইউ এর সাথে চলে যায়। তো নানানকেও বাধ্য হয়ে মিস্টার জি এর সাথে রুমে আসতে হয়। মিস্টার জি বলে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমার কিছু কাজ করার আছে। যেই ও ল্যাপটপ চালাতে যাবে তখনই নানানের মনে পড়ে যে জিয়া তো এই ল্যাপটপেই নিজের রোমান্টিক নভেল লিখছিল, আর বলে, দাঁড়াও এটা চালাবে না। কিন্তু ও দেখে নিয়েছিল আর বলে, আমার ল্যাপটপে এই নোংরা নোংরা শব্দগুলো কে লিখেছে? ও জলদি করে কাটতে থাকে, তোর হাত ধরে ফেলে। এতে একদমই কমন সেন্স ব্যবহার করা হয়নি নাকি? এটা কি লেখা আছে? আমার জন্য সারা রাত 2 ঘন্টা ধরে চলতে থাকলো। সাধারণত একটি সাধারণ ছেলে প্রথমবারে 10-20 মিনিট টেকে। ও জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? মিস্টার জি ওকে দেখতে শুরু করেছিল, তখন ওর খেয়াল হয় ও কি জিজ্ঞেস করে ফেলেছে, আর সরি বলে পালিয়ে যায়। তারপর যেই বিছানায় শোয় তখনই জিয়া ওকে ভিডিও কল করে দেয় আর জানায় যে আমি প্রথমবার কোনো ছেলের সাথে শুচ্ছি, জানো কত এক্সাইটমেন্ট হচ্ছে, কিন্তু সাথে ভয়ও লাগছে। এখন আমার বর মিস্টার ইউ ওয়াশরুমে স্নান করতে গেছে আর আমি ওর অ্যাবস দেখে নিয়েছি, এবার তুমি তোমার অবস্থা বলো। ও বলে, আমিও একটু ভয় পেয়ে আছি, কিন্তু ভুলে যেও না এই উপন্যাস তুমি লিখেছো আর আমি কমন সেন্সওয়ালা উত্তর পেয়েছি। জিয়া বুঝে যায় তুমি ওই লাইনটা পড়ে নিয়েছো। নানান বলে, চিন্তা করো না, আমিও তো এটা বলিনি যে তুমি লিখেছো, আর এমনিতেও যদি আমি বলি তো বিশ্বাস করবে না। তো জিয়া বলে, গুড নাইট বেবি, লাভ ইউ। ওকে চুমু দিচ্ছিল তখনই সেখানে মিস্টার ইউ স্নান করে চলে আসে আর জিজ্ঞেস করে যে এ কি করছো? তো বলে, কেন তুমি কখনো 2 বেস্ট ফ্রেন্ডকে নিজেদের মধ্যে কথা বলতে দেখোনি? তো বলে, দেখেছি তো, কিন্তু এত জঘন্য কখনো দেখিনি। তো বলে, কেন তুমি জেলাস হচ্ছ? এদিকে মিস্টার জি ভাবে মনে হয় ও ঘুমিয়ে গেছে, কিন্তু এসে দেখে ও তো ভিডিও কলে চুমু দিচ্ছে। তো ও বলে, রাত হয়ে গেছে, শোয়ার সময় হয়ে গেছে। নানান বলে, ঠিক আছে আমি শুতে যাচ্ছি। তো জিয়া বলে, দাঁড়াও, আমি তোমাকে এইমাত্র একটা ফানি ভিডিও পাঠিয়েছি। নানান যেই ওটা দেখে জোরে জোরে হাসতে শুরু করে। তো এই সব তামাশার পর মিস্টার জি মিস্টার ইউকে কল করে আর বলে যে নিজের বউকে বলো সে ঘুমিয়ে পড়ুক আর আমারটাকেও ঘুমোতে দিক। তো মিস্টার ইউ জিয়ার ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। নানান অবাক ছিল, ভিডিও কল কেন কেটে দিল?
কিন্তু মিস্টার জি হাসছিল আর বিছানায় বসে বলে ওরা হয়তো এখন ঘুমিয়েও পড়েছে। তো নানান নিজের ফোন বন্ধ করে ঘুমোতে থাকে। এদিকে জিয়া বলে, মিস্টার ইউ তুমি আমার ভিডিও কল কেন কাটলে? বলে তুমি সময় দেখতে পাচ্ছ না? তুমি ঘুমাবে কখন, যখন সবাই উঠবে? জিয়া রেগে বলে, খবরদার, যদি তুমি ঘুমিয়ে নাক ডাকো তো আমি তোমাকে লাথি মেরে খাট থেকে ফেলে দেব। ও বলে, যদি তুমি আওয়াজ করো না তো গিয়ে সোফায় শোবে। আর দুজন রাগে একে অপরের দিকে পিঠ ঘুরিয়ে শুয়ে পড়ে। একে অপরের থেকে কম্বল কাটছিল, তো বলে তুমি রেখে দাও এবার। এদিকে মিস্টার জি ভাবে, এ এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে নানান ওকে টাচ করতে শুরু করে। মিস্টার জি ওর হাত নিচে নামায়, কিন্তু আবারও ওর বুকের ওপর রেখে দেয়। ও বারবার নিচে পড়ছিল আর ও বারবার ওপরে। তখন মিস্টার জি ভাবলো একে এভাবেই থাকতে দিই। এদিকে এরা দুজন যখন ঘুমোচ্ছিল, জিয়া ঘুমের মধ্যে ওকে থাপ্পড় মেরে দেয় যে মিস্টার ইউ এর চোখ খুলে যায় আর ওকে সরিয়ে দেয়। তারপর একটু দূরে হয়ে শুয়ে পড়েছিল আর আবারও ও ওর ওপর লাথি আর হাত দুটো একসাথে মারে, যে বেচারা মিস্টার ইউ এর প্রায় চিৎকার বেরিয়েই যাচ্ছিল। ওর খুব রাগ হচ্ছিল, তো ও তাকে বলে, এই জিয়া ওঠো। ওর পা সরাতে যাচ্ছিল কিন্তু ও সরায় না, তো এভাবেই ধরে শুয়ে পড়ে। সকালে নানান মিস্টার জি কে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল আর ঘুমের মধ্যে বিড়বিড় করে, জিয়া তুমি কি ওয়েট গেইন করে নিয়েছো? কি সুন্দর মাস্কুলার লাগছে। আর ভাবে, আরে না, কাল রাতে তো আমি জিয়ার সাথে শুইনি, তো তবে আমি কাকে ধরে রেখেছি? চোখ খুলে দেখে মিস্টার জি ছিল আর দেখতে পায় যে ওর হাত পা ওর উপর। তো জিয়া ধীরে ধীরে সরাতে শুরু করেছিল, কিন্তু মিস্টার জি ওকে দেখতে থাকে, তো একদম ঘুরে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে নেয়। আর মিস্টার জি উঠে চলে গিয়েছিল, তো নানান খুব এম্বারাসিং ফিল করছিল। এদিকে মিস্টার ইউ জিয়াকে কষে ধরে রেখেছিল আর ও ঘুমের মধ্যে বিড়বিড় করছিল, ছাড়ো আমাকে। যেই ওর চোখ খুলে দেখে অবাক আর নিজেকে ছাড়াতে থাকে। মিস্টার ইউ ঘুমের মধ্যে ওকে ছাড়ে, তো ওর বডি দেখতে শুরু করে, তো ও খুব মজা করে হাত বোলাতে থাকে আর ভাবে, কাল যে অ্যাবস আমি দেখেছিলাম আজ ওগুলো টাচ করছি। এরই মধ্যে মিস্টার ইউ এর চোখ খুলে যায় আর দেখে ও টাচ করতে করতে নিচে পৌঁছাচ্ছে, তো তখনই এক ঝটকায় তার হাত ধরে ফেলে। ও যেই ওকে দেখে একদম নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, ওহ আমাকে এভাবে দেখো না, ভুলে যেও না তুমি আমাকে ধরে রেখেছিলে। মিস্টার ইউ বলে, তুমি কি এভাবেই ছেলেদের ওঠাও? বলে, আই প্রমিস, আমি শুধু অ্যাবস টাচ করেছিলাম, নানান আমাকে মিস করছে হয়তো। এটা বলে সেখান থেকে পালিয়ে যায়। তো মিস্টার ইউ নিজেকে শান্ত করার জন্য ওয়াশরুমে স্নান করতে যায়। মেয়ের মাকে বলে, এবার তাড়াতাড়ি ফ্যামিলি বড় হয়ে যাবে। মা বলেন, ওদের সবাইকে হেলদি ফুড দিও। তখনই আন্টি নিজের মেয়ে বায়ের সাথে আসে। আন্টি বলে, আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে, কিন্তু আমি শুনেছি যে তোমার দুই বৌমা খুবই খুবই দুষ্টু। তো ওদের দুজনকে পোষ মানাতে আমি তোমার সাহায্য করতে এসেছি, আর ওরা দুজন আমার মেয়ে বায়ের মতো এগিয়ে দাঁড়িয়ে যাবে। তারপর ওই দুই বেস্ট ফ্রেন্ড হাই তুলতে তুলতে উঠে আসে আর এসেই বসে খেতে শুরু করে দিয়েছিল। আন্টি বলে, এক তো এত দেরিতে উঠলে, আর তার উপর আবার এসেই খাওয়ায় হাত দেওয়া, এত সাহস? নানান বলে, এ কেটে সকাল সকাল ভগর ভগর করছে। আন্টি রেগে যায়। তখনই জিয়া ওকে জানায়, তুই কি বলে দিলি? নানান ওকে ইশারায় জিজ্ঞেস করে, এই বুড়িটা কে? তো জানায়, এ এমনি সাইড ভিলেন। আর বলে, তুমি ওই আন্টি না যে সবসময় ঝগড়া লাগাতে থাকো? নানান বলে, তুমি গুন্ডির সামনে বলে দিলে ও গুন্ডি? আর জিয়ার হুঁশ আসে যে এটা তো মনে মনে বলার ছিল, মুখ দিয়ে তো বলার ছিল না। আন্টির রাগ হচ্ছিল, তো মা বলেন, এর কাছে ক্ষমা চেয়ে ছুটি করো। কিন্তু আন্টি তো রেগে যায় যে আমি এভাবে মাফ করব না, এদের শিক্ষা দেব। তো ওরা দুজন রেগে উঠে দাঁড়ায় আর বলে, কাকে শিক্ষা দেবে? মা তো আগেই গিয়ে দেওয়ালের পেছনে লুকিয়ে পড়েন, কারণ উনি জানতেন যে আন্টির কি হাল হতে চলেছে। দুই বেস্ট ফ্রেন্ড মিলে আন্টিকে ভয় দেখাতে থাকে যে তোমার বাড়ির কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। আন্টি টেবিল তোলার চেষ্টা করে, কিন্তু ওটা ওঠেই না। কিন্তু ওই দুই বেস্ট ফ্রেন্ড মিলে টেবিল উপরে ছুঁড়ে ফেলে দেয়। সবার হুঁশ উড়ে গিয়েছিল আর আন্টি তো ভয়ে ওখানেই কুঁকড়ে যায়। দুই বেস্ট ফ্রেন্ড বলে, কি হলো আন্টি, তুমি এত ভয় পেয়েছো কেন? তো আন্টি নিজের মেয়ে বাইকে নিয়ে ওখান থেকে সোজা দৌড় দেয় আর মা জোরে জোরে হাসতে থাকেন। ওরা দুজন বলে, আমাদের শাশুড়ি কোথায় গেল? কিন্তু মা বলেন, ওয়াও কত কুল বৌমা, মজাই এসে গেল দেখে। পরের সিনে ওরা দুজন মাকে বলে, আজ আমাদের স্বামীরা বাড়িতে নেই, আমরা দুজন কি একসাথে শুতে পারি মা? মা হ্যাঁ বলেন। তো দুজনে লাফিয়ে লাফিয়ে যেতে থাকে। মা বলেন, তোমাদের দুজনের কোনো জিনিসে সাহায্য লাগবে? আমি তোমাদের দুজনের ফাইটিং এবিলিটি দেখেছি, তোমরা দুজন মহান। আর ওদের দুজনকে আংটি দেখাচ্ছিলেন যে আমি তোমাদের দুজনের জন্য অকশন থেকে কিনেছি, দুটোই 10-10 মিলিয়নের।
ওরা দুজন হাঁ করে তাকিয়ে থাকে আর কয়েক সেকেন্ডের মধ্যেই মায়ের হাত থেকে আংটি গায়েব। দেখা যায় ওরা দুজন পড়ে নিয়েছে আর দুদিক থেকে মায়ের হাত ধরে নেয় যে বলুন মা, আপনি আমাদের দিয়ে কি করাতে চান? আমরা একদম না করব না। মা ওদের দুজনকে কাছে ডেকে বলেন, তোমরা দুজনই আমার সাথে দুপুরের চা খাওয়ার জন্য এসো। পরের সিনে ওরা দুজন অবাক যে আমরা দুপুরের চায়ের জন্য এসেছি, ভাবিনি বড়লোকরা এভাবেও দুপুরের চা খায়। আর দুজনে মায়ের সাথে ভেতরে আসে তো সেখানে এক ওয়াং নামের ভদ্রমহিলা বলে, তো তোমরা হলে এর পুত্রবধূ, তোমরা কতদিন পর এসেছো, আমাকে তোমাদের সাথে কথা বলতে হবে। মা বলেন, আমার তোমার সাথে কোনো কথা বলার নেই। আন্টি ওয়াং বলে, তোমার এত সুন্দর সুন্দর বৌমা থেকেও কি লাভ, তোমাকে এরা বাচ্চাও দিতে পারবে না। মায়ের রাগ হচ্ছিল, ওদের দুজনের দিকে তাকান তো দুজনে রেগে এসে মায়ের সামনে দাঁড়িয়ে যায়। ওয়াং বলে, আমি এমনও বা কি ভুল বলে দিলাম? কিন্তু দুই বেস্ট ফ্রেন্ড তো আন্টি ওয়াংকে শোনাতে শুরু করেছিল যে তুমি কখনো নিজের থোবড়াও দেখেছো? ও কিভাবে দেখবে, তোমাদের বাড়িতে আয়নাই তো নেই। মনে হচ্ছে তোমার দাঁতের সাথে সাথে তোমার মগজও গেছে, বা তুমি তোমার মগজটা টয়লেটে ফ্লাশ করে দিয়েছো। ওরা দুজন কথা শুনিয়ে শুনিয়ে আন্টি ওয়াং এর মুখ বন্ধ করে দেয়। মা ওদের থামাতে যান তো বলে, কি হলো মা, আমরা ভালো পারফর্ম করছি না? আমরা কি এর থোবড়া ভেঙে দেবো নাকি এর 2-3টে থাক্কুর মেরে দেবো? বলে, তোমরা দুজন ভুল মানুষকে টার্গেট করে দিয়েছো, এই সেই জন নয় যার জন্য আমি নিয়ে এসেছি তোমাদের দুজনকে। ওরা দুজন বলে, ও আচ্ছা, কিন্তু আন্টি ওয়াং ওখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল আর মা ওদের দুজনকে ধরে নিয়ে যান। কিন্তু এক নিংনিং নামের মেয়ে ওদের দুজনকে বসে দেখছিল। তারপর ওরা দুজন জিজ্ঞেস করে, মা ও কে যার জন্য আপনি আমাদের নিয়ে এসেছেন? তো মা জানান যে ও আগে আমার ফ্রেন্ড ছিল, যখন আমাদের দুজনের ঝগড়া হয়ে গেল তো ও আমার বয়ফ্রেন্ডকে পটিয়ে নিল আর তারপর ওরা দুজন বিয়ে করে নিল। যখনই ও আমাকে এখানে দেখে না তো আমার থেকে লুকোনোর বদলে উল্টো নিজের ভালো জীবনের শো অফ করতে থাকে। আমার খুব রাগ হয়। নানান বলে, এতে রাগ করার কি আছে, সোজা থাপ্পড় দিয়ে দেবে। তো মা জানান যে ও এসে গেছে। তো ওরা দুজন ওখানেই পৌঁছে যায় আর কথা বলতে শুরু করে যে মা বলছিল এখানে একটা স্টুপিড লেডি আছে, আমাদের মা যে আবর্জনা ফেলে দিয়েছিল সে সেটা তুলে রেখেছে আর তার উপর আবর্জনা নিয়ে শো অফ করে বেড়ায়। কত স্টুপিড। ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আন্টি তোমার কি মনে হয় ওই মানুষটা স্টুপিড না? তো ওই আন্টি ভয় পেয়ে বলে, আমি বুঝতে পারছি না তোমরা দুজন কি বলছো। তো ওরা দুজন ওর সামনে কাঁটা চামচ ভেঙে দেয়। ওই আন্টি ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো মা হাসছিলেন। নানান বলে, জিয়া তুমি কত স্ট্রং। তখনই নিংনিং এসে বলে, তোমরা দুজন খুব ভালো, আমি কি তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারি? তো ওরা দুজন হ্যাঁ করে দেয়। এদিকে যখন মিস্টার জি জানতে পারে যে ওয়াং তার আর তার ভাইয়ের বউকে এটা বলেছে যে ওরা দুজন ডিম দিতে না পারা মুরগি, তো সে নিজের অ্যাসিস্ট্যান্টের কানে ওয়াং এর ব্যাপারে কিছু বলে। অ্যাসিস্ট্যান্ট ভাবে বস তো সত্যিই কারো উপর দয়া করেন না। আসলে মিস্টার জি ওয়াং ফ্যান্সিতে ডিম পাঠিয়েছিল আর এটা অর্ডার দিয়েছিল যে যদি ওয়াং ফ্যামিলির লোক ক্ষমা না চায় তো জি ফ্যামিলি তাদের দেউলিয়া করে দেবে। তাই ওয়াং এর বর তাকে মারে আর বলে যে তুমি জানো না জি ফ্যামিলি কত পাওয়ারফুল, ওদের সাথে পাঙ্গা নিও না। আর তাকে বলে এখন তুমি এই ডিম নিয়ে জি ফ্যামিলির কাছে গিয়ে ক্ষমা চাইবে। এদিকে এই দুই ভাই দেখে যে মা তো নিজের দুই পুত্রবধূর সেবা যত্ন করছেন আর তাদের নিজের হাতে খাবার দিচ্ছেন যে আমি তোমাদের দুজনের পছন্দের খাবার বানিয়েছি, খাও খাও আর খাও। আর তার উপর ওদের দুজনের মাঝখানে বসেছিলেন। তো মিস্টার ইউ বলে, এরা দুজন তো কিছুদিনের মধ্যেই আমাদের মাকেও নিজেদের সাথে পাগল করে দিয়েছে। মিস্টার জি বলে, কেন তোমার হিংসে হচ্ছে যে মা তোমারও এদের মতো সেবা যত্ন করুক? তো তার জন্য তোমাকে লোকেদের অজ্ঞান করা শিখতে হবে। তো মিস্টার ইউ অবাক ছিল, এরা দুজন সামনের লোককে এত শোনালো যে সে অজ্ঞানী হয়ে গেল। রাতে যখন ও দেখে কাজ করছে তো জিয়া উঠে যেতে শুরু করেছিল। মিস্টার ইউ জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? ও বলে, যদি তোমার ঘুম পায় তো শুয়ে পড়ো, আর দৌড়ে এসে ল্যাপটপে টাইপ করতে শুরু করেছিল। আসলে ও রোম্যান্টিক সিন অর্থাৎ কিসিং সিন লিখছিল। মিস্টার ইউ এসে পেছনে দাঁড়িয়ে দেখতে শুরু করে। জিয়ার লেখা এতটাই মগ্ন ছিল যে ও বুঝতেই পারে না যে ওর স্বামী পেছনে দাঁড়িয়ে পড়েছে, আর বলে এত সব করার পর ওই ছেলেটার অবস্থা খারাপ হয়ে যাবে না? যেই ও বুঝতে পারে ও পেছনে এসেছে তো ঝটপট ল্যাপটপ বন্ধ করে দেয়। কত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি কেন? বাইরে এসে লোককে ভয় দেখাচ্ছ? ও বলে, এটা কি তোমার সাইড জব? যদি আমি অন্য কাউকে এই ব্যাপারে বলে দিই তো লোকে তোমার ব্যাপারে কি ভাববে? যে জি ফ্যামিলির ইয়াং লেডি যে ঘরের কাজ জানে না সে এমন সব ডার্টি রোমান্টিক সিন লেখে। আর জোরে জোরে হাসতে শুরু করে। ও বলে, খবরদার, যদি কাউকে বলেছো তো আমি তোমার ব্যাপারে নিজের নভেলে লিখে দেবো যে তুমি শুধু 3 সেকেন্ড টিকতে পারো। মিস্টার ইউ বলে, কি বললে 3 সেকেন্ড? ও বলে, হ্যাঁ, কি হলো, তোমার পৌরুষে আঘাত লাগলো? তো মিস্টার ইউ রাগে ওই পুচকিটাকে তুলে টেবিলে বসিয়ে দেয়। ও বলে, সাহস আছে তো ট্রাই করে দেখো। তো ও তাকে ঝটপট চুমু খেয়ে নেয়, যা দেখে মিস্টার ইউ তো একদম অবাকই হয়ে গিয়েছিল আর বলে, তুমি ট্রাই করতে চেয়েছিলে না, তবে এমন দাঁড়িয়ে আছো কেন? কিন্তু মিস্টার ইউ
নার্ভাস হয়ে ওখান থেকে পালিয়ে যায় আর জিয়া আবার নিজের রোমান্টিক সিন কল্পনা করতে শুরু করে। মিস্টার জি খুশি হয়ে রুমে আসছিল কারণ ও ভাবছিল কাল রাতের মতো নানান আজও ওকে জড়িয়ে শোবে, কিন্তু নানান তো নিজের ভয়েস অ্যাক্টিং এর প্র্যাকটিস করছিল আর স্ক্রিপ্ট পড়ছিল যে তুমি আমার পিঠ পিছে অন্য কোনো মেয়ের সাথে হোটেলে গেলে, তুমি আমার যোগ্যও নো, আর কান্নার অভিনয় করছিল। এটা শুনে মিস্টার জি জেলাস হয়ে যায় আর কল করে বলে ওই সংকে ঠিকঠাক করার সময় হয়ে গেছে। বাইরে মিস্টার ইউ সিগারেট খাচ্ছিল যে আমি শান্ত হতে পারছি না কেন, আর এর মধ্যে মিস্টার জি এসে ড্রিঙ্কের বোতল তুলে নেয়। তো তাকে জিজ্ঞেস করে তুমি এত রেগে আছো কেন, কি তোমার বউ তোমাকে বাইরে বের করে দিয়েছে? মিস্টার জি বলে আর তুই কি জিয়ার কারণে সিগারেট খাচ্ছিস? মিস্টার ইউ বলে আমার মেয়েদের সাথে ঘুমানো পছন্দ না, কিন্তু কি তোমাকে সত্যিই নানান বাইরে বের করে দিয়েছে? মিস্টার জি বলে আমারও মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই। এদিকে না এদের দুজনকে নিজের সাথে রেস্টুরেন্টে নিয়ে এসেছিলেন আর ওদের দুজনকে ক্রেডিট কার্ড ধরিয়ে চলে গিয়েছিলেন যে তোমরা দুজন খুব শপিং করো। জিয়া বলে এতে তো অনেক টাকা হবে, কি এটা নিয়ে পালিয়ে যাব? নানান বলে এখন ঠিক হবে না, হঠাৎ করে আমরা বিনা কারণে যাব তো দুজন সিইওই রেগে যাবে আর জি ফ্যামিলিও আমাদের যাওয়ার পারমিশন দেবে না। তখনই জিয়া ওর কানে জানায় যে কাল রাতে এসব হয়েছিল। নানান বলে তুমি খুব সাহসী, ওকে কিস করে দিলে। তখনই নানানকে মিস্টার জি এর অ্যাসিস্ট্যান্ট কল করে যে বস আপনাকে কোম্পানি ডেকেছেন। ওরা দুজন অবাক আর কোম্পানি আসে। মিস্টার জি কে রাগে বসে থাকতে দেখে জিয়া বলে তুই তোর বরকে সামলা, ওকে এগিয়ে দেয় যে এ তো এমন তাকাচ্ছে মনে হচ্ছে তোর সব কীর্তি ধরা পড়ে গেছে, যদি কিছু হয় না তো আমার উপর দোষ চাপিয়ে দিস। কিন্তু তখনই বডিগার্ড সংকে ধরে আনে আর ও মার খাওয়া অবস্থায় ছিল। নানানকে দেখে বলে প্লিজ আমাকে বাঁচাও, ওরা দুজন তো ওকে চিনতেই পারে না। আর তারপর হঠাৎ করে বলে আচ্ছা সং, আর ওর থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মিস্টার জি বলে নানান এবার আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আমি তোমার সাথে কোনো বোরিং গেম খেলতে চাই না, তো আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, তুমি কি এই সং এর সাথে থাকতে চাও নাকি জি ফ্যামিলিতে? নানান কোনো জবাব দিচ্ছিল না। জিয়া ওকে চিমটি কেটে ইশারা করে, তো নানান মিস্টার জি এর কাছে গিয়ে বসে পড়ে আর কান্নার অভিনয় করতে শুরু করেছিল। যখন থেকে আমার তোমার সাথে বিয়ে হয়েছে শুধু তুমি আমার মনে আছো, যদি ও আমাকে ব্ল্যাকমেল না করতো তো আমি কখনো ওর কাছে যেতাম না। আর ভাবে এই শয়তানটা তো কন্ট্রাক্টও রেডি করে রেখেছে। মিস্টার জি কিছু বলছিল না তো ওর উপর উঠে কাছে চলে যায়। মিস্টার জিও ওকে দেখে গলতে শুরু করেছিল। নানান বলে ঠিক আছে আমি তোমাকে প্রুফ করে দিচ্ছি, আর ওর পেন নিয়ে সং এর কাছে আসতে শুরু করছিল। সং ভয় পেতে শুরু করে, ওর কথায় বডিগার্ডরা সংকে নিচে ঝুঁকিয়ে দেয়, ওর পাছা ওর সামনে করে দেয়। তো ও পেন নিয়ে ওর পাছায় ঢোকাতে যাচ্ছিল, তখনই মিস্টার জি থামিয়ে দেয়, অর্ডার দেয় সং এর ফোন থেকে ফটো খোঁজো, যদি এ কিছু করে থাকে তো একে ছাড়া হবে না। সং বলে আমার কাছে শুধু এর একটাই ফটো আছে। অ্যাসিস্ট্যান্ট ফোন নিয়ে চেক করে তো জিয়া উকি মেরে দেখছিল যাতে নানান একটা ট্যাঙ্কের উপর দাঁড়িয়েছিল। তো জিয়া হেসে ফেলে যে তুই কত আগলি দেখাচ্ছিস এতে, আর নানানের লজ্জা লাগছিল। জিয়া ওই ছবিটা নিজের ফোনে সেভ করতে যাচ্ছিল, কিন্তু তার আগে মিস্টার জি ফোন নিয়ে ছবি ডিলিট করে দেয়। তারপর নানান জিজ্ঞেস করে সব লোক কোথায় গেল? মিস্টার জি বলে ওই লোকটাকে আমার বডিগার্ডরা ধরে রেখেছে আর জিয়া নিজের ফোন নিতে গেছে। তারপর ওর সামনে হাঁটু গেড়ে বলে যতক্ষণ তুমি আমার বউ তুমি জি ফ্যামিলিকে ধোকা দিতে পারো না, নইলে তুমি জানো কি হবে। ও বলে আমি প্রমিস করছি তোমাকে কখনো ধোকা দেব না। তারপর জিয়া ওকে জানায় যে মিস্টার জি কোনো ভালো মানুষ নয়, ও নভেলে হিরোইনের সাথে জোর করে প্রেম করেছিল। নানান বলে আসলে হিরোইন আছে কোথায়, এখনো পর্যন্ত দেখা গেল না কেন? জিয়া বলে আমাদের ওকে খুঁজতে যেতে হবে, কারণ আমার ফিমেলের নাম শুধু শশী মনে আছে, আর কিছু জানি না। নানান কিছু বলতে যাচ্ছিল তো বলে আমি কি করে জানবো হিরোইন কোথায় গায়েব হয়ে যাবে, কারণ পুরো স্টোরি লাইনই পাল্টে গেছে। এরপরে যখনই ওরা দুজন বাড়ি আসে মেয়েরা জানায় যে তোমাদের দুজনের বান্ধবী এসেছে। ওরা দুজন অবাক ছিল যে আমাদের কোন বান্ধবী। তারপর দেখে সেখানে নিংনিং বসে আছে, কিন্তু ওদের দুজনের তো ওর নাম পর্যন্ত মনে ছিল না। তো নিংনিং জানায় যে কিছুদিনের মধ্যে আমার জন্মদিন আসছে, আমার বেশি বন্ধু নেই, আমি কি তোমাদের দুজনকে ইনভাইট করতে পারি? আমার বাড়ি এখান থেকে কাছে, আমি সবসময় একা জন্মদিন পালন করি, কিন্তু এবার চাই আমার সাথে কিছু বন্ধুও থাকুক। ওরা দুজন কিছু জবাব দিচ্ছিল না তো বলে সরি আমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেললাম, আর যেতে যাচ্ছিল। কিন্তু ওরা দুজন ঝট করে ওর ইনভিটেশন কার্ড নিয়ে নেয় যে আমরা দুজন নিশ্চয়ই আসব। তারপর পরের সিনে ওরা দুজন ভিডিও গেম খেলছিল আর নিজেদের মধ্যে ঝগড়া করছিল যে তোর জন্য হেরে গেলাম। তখনই ওদের দুজনের স্বামী আসে আর বলে এদের দুজনের ভালোই, দুজনে মজায় চিল করছে, খেয়ে ঘুমায় আর ঘুমিয়ে খায়, আর যখন ওঠে তখন গেম খেলে। ব্রো আমার দ্বারা তো আর দেখা যাচ্ছে না। তখনই মা এসে বলেন যদি তোমরা দুজন নিজেদের বউকে সাপোর্ট না করো তো কে করবে? মিস্টার ইউ বলে মা আগে তো আপনি একদমই এমন ছিলেন না। মা ভাবেন অতীতের কথা অতীতে গেছে, আমি তো দুনিয়ার সেরা পুত্রবধূ পেয়েছি, কে জানতো আমার দুই ছেলে গিয়ে বেরোবে, কিন্তু তবুও আমাকে আমার মিষ্টি পুত্রবধূদের সাহায্যে এদের দুজনকে সোজা করতে হবে। আর বলেন তোমরা দুজন গেম খেলতে খেলতে কত সময় হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছো হয়তো, চলো এসো ফল খেয়ে নাও, আর নিজের ছেলেদের দেখে মুখ বেঁকিয়ে চলে যান। মিস্টার ইউ বলে এদের দুজন আর আমাদের পূর্বপুরুষদের মধ্যে বেশি পার্থক্য নেই। মিস্টার জি নানানকে এসে বলে আজ রাতে একটা পার্টি আছে, তো আমার সাথে চলো। ও জিজ্ঞেস করে এমন কি কাজ আছে?
তো বলে তোমাকে কিচ্ছু করতে হবে না, বাস আমার সাথে থাকতে হবে। তোমাকে রেডি করার জন্য আমি মেকআপ আর্টিস্ট ডেকে নেব। জিয়া বলে মেকআপ আর্টিস্ট ডাকার কোনো দরকার নেই, আমি আছি তো। ইউ অবাক, তুমি পারো? আপনি তো এই ভিডিও বানিয়ে রাখো। ও বলে নিজেরটা পারি না, কিন্তু অন্যদেরটা কামাল করে দিই, বাস পেমেন্ট করে দিও। আর ভেতরে দৌড়ে যায়। তো ইউ বলে মিস্টার জি, তুমি এই দুই পাগলের ওপর কিভাবে ছাড়তে পারো? আমি তবুও মেকআপ আর্টিস্ট ডেকে নিচ্ছি। মিস্টার জি বলে আমাদের নিজেদের বউয়ের ওপর এটুকু তো ভরসা থাকা উচিত। এদিকে জিয়া নানানের মেকআপ করছিল আর এরা দুজন বাইরে বসেছিল। তখনই জিয়া নানানকে রেডি করে নিয়ে আসে, যা মিস্টার জি তো ওকে দেখতেই থেকে যায়। জিয়া জিজ্ঞেস করে কেমন হয়েছে, তো মিস্টার ইউ ওকে ইশারা করে, বউ কামাল করে দিয়েছো। কিন্তু মিস্টার জি বলে ঠিকঠাকই আছে। কিন্তু মিস্টার ইউ আর জিয়া বুঝে গেছিল যে জেনে বুঝে মানছে না। নানান বলে এই ড্রেসটা একটু বেশি লম্বা নয়, আমি হাঁটবো কি করে? তো জিয়া বলে কোনো ব্যাপার না, তোকে কোন এটা পরে দৌড়তে হবে? তারপর যখন ওরা দুজন যাচ্ছিল, তো জিয়া বলে আমার বেবি কত বিউটিফুল, যদি আমি ছেলে হতাম না তো ওকে কোষে ধরে রাখতাম। তোমার ভাই খুব লাকি। মিস্টার ইউ বলে আমি কোন কম লাকি? তো বলে আরে হ্যাঁ, তোমার ভাই আমাকে এখনো টাকা দেয়নি। মিস্টার ইউ বলে চলো আমি দিয়ে দেবো। নানানের থেকে এত বড় গাউন নিয়ে গাড়িতে বসা যাচ্ছিল না। এর আগে মিস্টার জি ওর সাহায্য করে, ও পুরো গাউন তুলে ভেতরে বসে পড়ে আর মিস্টার জি এর অ্যাসিস্ট্যান্টের সামনে পোপট হয়ে গেল। তারপর যেই ওরা ওখানে পৌঁছায়, ও গাড়ি থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু মিস্টার জি ওকে থামিয়ে দেয় আর নিজে অন্য দিক দিয়ে এসে ওকে নিজের কোলে তুলে বাইরে বের করে নেয়, যাতে অ্যাসিস্ট্যান্টও অবাক হয়। নানান ওকে দেখতে থাকে, তো ও তাকে আলতো করে নিচে নামায় আর তারপর দুজনে হাত ধরে ভেতরে আসে। তো বলে তোমাকে তোলার দরকার ছিল না, আমি বাইরে আসতাম। ও বলে তুমি কখনো কাউকে নিজের স্কার্ট হাঁটু পর্যন্ত তুলে বাইরে আসতে দেখেছো? তো বলে এতে তোমার দোষ, এত লম্বা ড্রেস কে পছন্দ করে? আমার খিদে পেয়েছে, আমি কি কেকটা খেয়ে নেব? ও বলে এখন না। তো বলে এই বরফের টুকরোটার মুখ দিয়ে সব সময় ঠান্ডা কথাই বেরোয়। মিংমিং ওকে হালো করে, তুমি কি কেক খাবে? ওর দিকে তাকায়, মিস্টার জি ওখানে ইশারা করে, তো ওর সাথে খেতে দৌড়ে যায়। মিংমিং এর স্বামী হুয়াং মিস্টার জি এর সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছিল, কিন্তু মিস্টার জি ওকে পাত্তা দেয় না। হুয়াং বলে আমি জানতাম না আমার স্ত্রী মিংমিং তোমার স্ত্রীর সাথে বন্ধুত্ব করেছে। কিন্তু মিস্টার জি ওকে ইগনোর করে চলে যায়। তো হুয়াং রেগে যায়। নানানকে জিয়ার মেসেজ আসে যে তোকে ছাড়া আমার খিদে পাচ্ছে না। তো নানান জানতো জিয়ার ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ, তাই ওয়েটারকে প্যাক করতে বলে দেয়। মিংমিং বলে তোমার আর তোমার স্বামীর তো বিজনেস ম্যারেজ হয়েছিল, কিন্তু তোমাদের মধ্যে বেশ ভালো বন্ডিং। নানান বলে কি তোমার আর তোমার স্বামীরও বিজনেস ম্যারেজ হয়েছে? মিংমিং বলে যদিও আমাদের দুজনেরও বিজনেস ম্যারেজ হয়েছে, কিন্তু বিয়ের পর আমার স্বামী সব সময় বাইরে ঘুরতে থাকে, আমি সব সময় বাড়িতে একা থাকি। যখন তোমাদের দুজনকে ওই দিন রেস্টুরেন্টে দেখেছিলাম না, তো আমি সাহস পেয়ে গেছিলাম যে আমিও তোমাদের মতো ফাইট ব্যাক করতে চাই। নানান বলে তো তুমি চাও আমি তোমাকে ঘর সামলানো শেখাই, যাতে সামনের লোক অজ্ঞান হয়ে যাক? মিংমিং বলে হ্যাঁ একদম। নানান বলে ঠিক আছে, আমি আর আমার বেস্টি মিলে তোমাকে শেখাবো। নানান জিয়ার পছন্দের কেক প্যাক করিয়ে নিয়েছিল, আর মিস্টার জি ওর পছন্দের কেক প্যাক করিয়ে নিয়ে আসে। ও জিজ্ঞেস করে তুমি জামা কাপড় চেঞ্জ করে নিলে? তো বলে নোংরা হয়ে গেছিল। তো ভাবে মনে হয় আমার জন্য কেক নিতে গিয়ে নোংরা হয়ে গেছে। বলে আমি আমাদের দুজনের ডিনারের জন্য রেস্টুরেন্ট বুক করেছি। ও বলে আমার তো জিয়ার সাথে খাওয়ার ছিল, চলো ওখানেই খেতে যাই। আর রাস্তায় গাড়ি থামিয়ে নেয়। মিস্টার জি অবাক ছিল, এখানে খাবো? তো বলে হ্যাঁ, তুমি কখনো এখানে খাওনি। তারপরও বাইরে বেরিয়ে ওকে ধরার জন্য হাত দেয়, কিন্তু ও নিজেই বেরিয়ে আসে যে এখানে নাটক করার দরকার নেই, এখানে কেউ আমাদের চেনে না। আর তারপর দৌড়ে ওখানে আসে যেখানে জিয়া আর মিস্টার ইউ আগে থেকেই বসেছিল। কিন্তু মিস্টার জি নানানের বসার জন্য চেয়ার পিছিয়ে দেয়। তো এরা দুজন অবাক ছিল যে এই কি হচ্ছে। যেই নানান বসে, জিয়া ওর জন্য বাড়ি থেকে স্লিপার এনেছিল। তো নানান ওকে জিজ্ঞেস করে তোর বর এখানে কিভাবে এলো? জিয়া বলে যখন ও জানতে পারলো আমি বাইরে খেতে আসছি তোর সাথে, তো আমার পিছু পিছু চলে এলো। ভালোই হয়েছে এসে গেছে, এই বিল পে করবে। মিস্টার ইউ বলে কে জানতো তুমি বাইরে এসে আবার কি কীর্তি করো, তাই আমি সন্দেহ করতে এসেছি। জিয়া বলে এখন তো তুমি জেনে গেলে না আমি কি করি, তুমি আমাকে পে করো। ও বলে আমি তোমার কথা কেন শুনবো? নানান জিয়ার জন্য যে কেক এনেছিল, জিয়া মজা করে খেতে শুরু করে যে এটা তো আমার ফেভারিট, বেবি তুমিও খাও। আর ওকেও নিজের হাতে খাওয়ায়। নানান বলে এই একদম তোমার মতো মিষ্টি। ওদের দুজনের স্বামী ওদের কাণ্ড কারখানা দেখছিল। ওয়েটার ওদের খাবার এনে দেয়। তো মিস্টার জি নানানকে সার্ভ করতে যাচ্ছিল, এটা দেখে জিয়া রেগে টেবিলে হাত মারে। মিস্টার জি ওকে খাওয়ানোর জন্য এগিয়ে দেয়, যেই ও খেতে যাচ্ছিল নিজেই নিজের মুখে ঢুকিয়ে নেয়। তো জিয়া ওকে মারে। মিস্টার জি দেখে নানানকে সবাই দেখছে, তো নিজের ব্লেজার খুলে ওকে ঢেকে দেয়। ও অবাক ছিল আর থ্যাংক ইউ বলে। তো ওকে নিজেই খাওয়ার জন্য দিতে শুরু করেছিল।
মিস্টার জি আর জিয়ার ঘেঁষে বসে পড়ে। ও জিজ্ঞেস করে, এই দুজনের মধ্যে কি চলছে? ও বলে, আমিও জানি না, কারণ মিস্টার জি নানানের একটু বেশি খেয়াল রাখছিল। তারপর জিয়া বলে, চলো এবার বিল পে করার পালা এসে গেছে। মিস্টার ইউ বলে, আমি আমার ফোন নিয়ে আসিনি, ব্রো তুমি করবে না? মিস্টার জি নিজের পার্স বের করে বলে, তুমিই পে করো। নানান খুশি হয়ে বলে, ব্রাদার ইন ল, এবার তোমাকে পে করতে হবে। জিয়া বলে, আমার সিস্টার তো কামাল করে দিয়েছে। আর দুই বেস্ট ফ্রেন্ড হাসতে থাকে। তো মিস্টার ইউ ভাবে, এই ভাইটাও না, আমি ওকে হিরো হওয়ার কত ভালো সুযোগ করিয়ে দিয়েছিলাম। তারপর যখন ও গাড়িতে ঘুমোচ্ছিল, তো বলে, দাও আমি তোমাকে টাকা ট্রান্সফার করছি। কিন্তু ও দেখে যে সে শুধু 200 টাকা ট্রান্সফার করেছে। তো বুঝে যায় এ শুধু আমার হোয়াটসঅ্যাপটা নিতে হতো। পরের দিন ওরা দুজন নিংনিং এর জন্মদিনের জন্য ওর বাড়িতে আসে। জিয়া তো এসে চেঁচাতে শুরু করে, হ্যাপি বার্থডে নিংনিং। তো নানান ওকে শান্ত করে, ভালো হয়েছে শুধু আমাদের দুজনকে ইনভাইট করেছে, যদি আমি একা হতাম তো জানি না কি করতাম। নিংনিং বলে, খাওয়া দাওয়ায় তো এখনো অনেক সময় আছে, চলো বসে ড্রিঙ্ক করি। আর তারপর ওরা তিনজন চিয়ার্স করে ড্রিঙ্ক করতে শুরু করে। দুই বেস্ট ফ্রেন্ড মিলে ওকে ফ্লার্ট করাও শেখাচ্ছিল, আর খেতে খেতে টল্লি হয়ে যায়। নিংনিং যখন পুরোপুরি কনফার্ম করে নেয় যে এরা দুজন পুরোপুরি হুঁশে নেই, তো সেখানে মেল মডেলদের ডেকে নেয়। আর জানা যায় নিংনিং এসব নিজের স্বামী হুয়াং এর কথায় করেছে। ওই দুজন মেল মডেল ওদের সাথে ফ্লার্ট করতে শুরু করেছিল, কিন্তু জিয়া ওই মেল মডেলকে রাইটার বানানো শেখাতে শুরু করেছিল, আর নানান ওই মেল মডেলকে ভয়েস অ্যাক্টিং করা। নিংনিং এর এটা দেখে রাগ হচ্ছিল যে এরা দুজন টল্লি হয়েও কিছু করছে না কেন। মেল মডেল ওদের সাথে রোম্যান্স করার চেষ্টা করছিল, কিন্তু ওরা দুজন তো ওদের পাত্তাই দিচ্ছিল না। অ্যাসিস্ট্যান্ট যেই দেখে ওদের দুজনের স্বামীদের একসাথে কল করে যে, বস আপনাদের স্ত্রীরা সমস্যায় আছে। ওরা দুজন ওই মেল মডেলদের শরীর টাচ করছিল, তখনই সেখানে ওদের দুজনের স্বামী চলে আসে। মিস্টার ইউ দৌড়ে গিয়ে নিজের বউকে ধরে যে, তুমি আমার পিঠ পিছে এসব করো? ও বলে, আচ্ছা তো এটা তুমি? ওর মাথা ধরে নেয়, তুমি কত হ্যান্ডসাম, ওয়াও তোমার তো অ্যাবসও আছে। কিন্তু মিস্টার ইউ ওই জিয়াকে নিজের কাঁধে ঝুলিয়ে নিয়ে যেতে শুরু করেছিল, আর মিস্টার জি কে বলে যায়, বাকিটা তুমি সামলে নিও। নানান বলে, আমার বেস্টিকে কোথায় নিয়ে যাচ্ছ? তো ওকে মিস্টার জি ধরে নেয়। ও ওকে জড়িয়ে ধরে, তোমার গা থেকে কত ভালো গন্ধ আসছে। মিস্টার জি নিংনিং এর মতলব বুঝে যায়, কারণ ও এসব রেকর্ড করছিল। তো দুই অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দিয়ে নানানকে কোলে তুলে নিয়ে যায়, আর অ্যাসিস্ট্যান্ট মেল মডেলদের ধোলাই করতে শুরু করেছিল। নানান টল্লি হয়ে বিড়বিড় করছিল যে, কেউ আমাকে কিডন্যাপ করে নিয়েছে, বাঁচাও আমাকে। মিস্টার জি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে, কি হলো? তো ওর উপর চড়ে বসে পড়ে আর ওর টাই ধরে টেনে নেয়। মিস্টার জি, এখন তোমার আমার উপর সন্দেহ করার অনুমতি নেই। ও বলে, ঠিক আছে, আমি তোমাকে কখনো সন্দেহ করব না। তো বলে, আমার সাথে রুক্ষ ব্যবহার করবে না, নাই আমাকে ভয় দেখাবে। ও বলে, ঠিক আছে, এখন থেকে তোমার সাথে রুক্ষ ব্যবহার করব না, নাই তোমাকে ভয় দেখাবো। তো বলে, আর শেষ কথা, আমার ভবিষ্যতে অনেক টাকা চাই। তো বলে, তোমাকে প্রতি মাসে অনেক টাকা দেব। ও বলে, খুব ভালো, আর ওকে শুকতে শুরু করে। তারপর ওকে ভালো করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তো ওকে আদর করতে শুরু করেছিল, আর তারপর ঘুমন্ত অবস্থায় ওকে এভাবেই তুলে বাড়িতে নিয়ে আসে। মা দেখেন ওদের দুজনের ছেলেরা নিজেদের বউদের আলাদা আলাদা পজিশনে তুলে নিয়ে আসছে, তো অবাক হয়ে যান। জিয়া বিড়বিড় করছিল, আমাকে নিচে নামাও, কিন্তু মিস্টার ইউ ওর পাছায় মেরে ওকে চুপ করাচ্ছিল যে আমরা অফিশিয়ালি ম্যারিড। তো ওর পেছন থেকে খামচে দিচ্ছিল। এইসব দৃশ্য দেখে মা তো ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করেন যে, এই দিন দেখার জন্য তো আমি কবে থেকে তরপাচ্ছিলাম। যাক বাবা, আমার দুই ছেলে গেয়ে নয়। জিয়া চেঁচাতে থাকে, আমাকে নিচে নামাও। যেই মিস্টার ইউ ওকে নিচে নামায়, ও ওকে মারতে শুরু করে, কিন্তু ওর হাত ধরে নেয়। তুমি একটু বেশি সাহসী নাও, আমার পিঠ পিছে জঙ্গলি খুঁজতে গিয়েছিলে। ও ভাবে, আমি বুঝতে পারছি না এ কি বলছে, কিন্তু এর ঠোঁটগুলো কত হট লাগছে, মন চাইছে এখনই কিস করে নি। আর ওকে টেনে কিস করতে শুরু করে। প্রথমে তো মিস্টার ইউ অবাক ছিল, কিন্তু তারপর ও ওকে ধরে কিস করতে শুরু করে। প্যাশনেট কিসের পর ও জিজ্ঞেস করে, তুমি কি শিওর? তো জিয়া ওর গলায় কিস করে। মিস্টার ইউ বুঝে যায় ও কি চায়, আর ও ওকে কিস করতে শুরু করে। আর ওকে কিস করতে করতে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তারপর দুজনে রোম্যান্স করতে শুরু করে। মিস্টার জি নানানকে কোলে তুলে এনে বিছানায় শোয়ায়, কিন্তু ও ঘুমের মধ্যে ওর টাই ধরে রেখেছিল। ও ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ও তো টেনেই নেয়। তো মিস্টার জি ওকে টাই খুলে দিয়ে দেয়, আর তারপর কল করে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস কাজ হয়ে গেছে।
নানান ঘুমের মধ্যে নিজের জামা কাপড় খোলার চেষ্টা করতে থাকে। তো মিস্টার জি বুঝে যায় ওর নাইট স্যুটে শোয়ার অভ্যেস আছে। আমি কি অন্য কাউকে ডাকবো নাকি আমি নিজেই পরাবো? তারপরও কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে আসে। তোর কান দুটো লাল হয়েছিল। সকালে নান্নান উঠে তো ও ওখানেই বসেছিল। যে আমি জানতাম না আমার স্ত্রীর আমার টাই এত পছন্দ। আসলে নান্নান ওর টাই ধরেই ঘুমিয়ে গেছিল। ও বলে, তোমার মনেও আছে তুমি কাল রাতে কি করেছো? ওর কিছু মনে আসছিল না। আর তারপর বলে, তুমি কোন পারফিউম লাগাও আমাকে বলবে, আমাকেও নিতে হবে। ও বলে, আমি তো কোনো পারফিউম লাগাই না। তো ভাবে, তাহলে গা থেকে এত ভালো গন্ধ কেন আসে? তারপর বলে, আমার জামা কাপড় কে পাল্টে দিল? তো মিস্টার জি ব্লাশ করতে শুরু করেছিল, কারণ ওর রাতের দৃশ্য মনে আসছিল। যেই উঠে যেতে লাগে তো জিজ্ঞেস করে, কাল রাতে কি হয়েছিল? ও বলে, তুমি রেস্ট নাও। আর ভাবে, ও আমার মধ্যে কোন গন্ধ পায়। নান্নান উঠে বাইরে আসে আর মিস্টার ইউকে জিজ্ঞেস করে, জিয়া কোথায়? ও প্রথমে তো কিছু বলতে পারছিল না, কিন্তু তারপর বলে, ও এখনই উঠেছে, আর পালিয়ে যায়। নান্নান ভাবে, এই এত খুশি কেন হচ্ছে, যেন লটারি লেগে গেছে। আর জিয়ার রুমে এসে দেখে যে নিজের কোমর ধরে বসেছিল। তো বলে, কাল রাতে তুমি... জিয়া বলে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে উঠে গেলে? তুমি কি ক্লান্ত নও? আমি তো এত ক্লান্ত হয়ে গেছি। নান্নান বলে, তবেই তুমি এত ক্লান্ত হয়ে গেছো, কারণ তুমি মিস্টার ইউ এর সাথে ওসব করেছো। জিয়া লজ্জায় কম্বল দিয়ে নিজেকে ঢেকে নেয়। নান্নান বলে, বলো আমাকে, নভেলে যেমন মেল লিডরা হয় একদম সেই রকমই স্ট্রং ছিল কি সে? জিয়া বলে, সেম টু সেম ওই রকমই। আমার তো কল্পনার চেয়েও বেশি মজা লেগেছে। নান্নান ওর থেকে বিস্তারিত জানতে শুরু করে। তো বলে, আমি টল্লি ছিলাম না, আমার কিছু মনে নেই। এমন মনে হচ্ছে যেন আমি অনেক রেস করেছি, সারা শরীর ব্যথা করছে। নান্নান বলে, আমি জানি, যদিও তুই আর মিস্টার ইউ একসাথে শুয়েছো, কিন্তু যদি একবার হিরোইন চলে আসে তো আমাদের বররা আমাদের পাক্কা ছেড়ে দেবে। তখন তুই কি করবি? জিয়া বলে, তাতে কি হয়েছে? আমার কোনো তার সাথে প্রেম আছে? যেই হিরোইন চলে আসবে ওকে ধরে খাবলে দেব। যদি আমার ওর প্রতি একটু আধটু প্রেম হয়েও যায় তো কোনো বড় ব্যাপার, একটু আধটু হ্যান্ডসাম বয়ফ্রেন্ড খুঁজে নেব। কিন্তু দাঁড়াও, তুমিও তো কাল টল্লি ছিলে, তো কি তুমি আর মিস্টার জিও... নান্নান ওকে পেছনে সরিয়ে দিয়ে আসে। সবাই তোর মতো টল্লি হয়ে ওয়ান নাইট স্ট্যান্ড করে না। জিয়া খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তো ঘুমোতে শুরু করে। তো নান্নান বাইরে এসে ব্রেকফাস্ট করতে শুরু করেছিল। মিস্টার জি এসে বসে। তো মিস্টার ইউ নান্নানকে জিজ্ঞেস করে, এর কি হলো? ও বলে, হয়তো এখনো ঘুমের মধ্যে আছে। মিস্টার ইউ মেডকে বলে, খাবার তৈরি করে দাও, আমাকে ওপরের রুমে নিয়ে যেতে হবে। মিস্টার জি জিজ্ঞেস করে, কেন, তোমার কি হলো? তো মিস্টার ইউ বলে, আমার বউয়েরও তোমার মতোই হাল। এটা শুনে তো নান্নানের খাবার বেরিয়ে আসে, আর মিস্টার জি ওকে তাড়াতাড়ি টিস্যু দেয়। মিস্টার ইউ ব্রেকফাস্টের প্লেট নিয়ে উপরে চলে যায় স্টাইল মারতে মারতে। তো নান্নান মিস্টার জি কে জিজ্ঞেস করে, কাল রাতে কি হয়েছিল? ও বলে, নিংনিং তোমাদের দুজনকে টল্লি করে ও আর ওর বর মিলে আমাদের ব্যবসায় হুমকি দিতে চেয়েছিল। নান্নান বলে, আমার তো মনে হয়েছিল নিংনিং ভালো, ভালো হয়েছে তুমি চলে এসেছিলে। ও বলে, আগামীতে লোকেদের উপর ভেবে চিন্তে ভরসা করো। ও বলে, আমি কি তোমার উপর ভরসা করতে পারি? তো বলে, আমি তোমার স্বামী, তুমি সব সময় করতে পারো। ও ভাবে, আগে তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। মিস্টার জি বলে, ব্যাস বাইরে টল্লি হয়ে যেও না। তারপর পরের সিনে নান্নান স্টুডিও জয়েন করার জন্য যায়, যেখানে ম্যানেজার ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। কিন্তু তখনই একটা ছেলে দৌড়ে আসে আর ও পিছলে যায়। ওর কারণে ও নিচে পড়ে যায়। জিয়াং, যেই স্টুডিওর ভয়েস অ্যাক্টর, সে ওর কাছে ক্ষমা চাইতে থাকে। ও বলে, কোনো ব্যাপার না, কিন্তু জিয়াং তো ওকে দেখতেই থেকে গেছিল আর বলে, আমি কি তোমাকে হাসপাতালে নিয়ে যাব? ও বলে, না, আমি ঠিক আছি। তারপর নান্নান আর জিয়াং একসাথে একটা সিনের জন্য ডাবিং করছিল। তো জিয়াং বলে, আজ যা কিছু হলো, তো ক্ষমা চাওয়ার কারণে আমি কি তোমাকে বাইরে খেতে নিয়ে যেতে পারি? কিন্তু ও মানা করে চলে যায়। জিয়া ওকে বলে, তোমার অফিস কেমন ছিল? যদি তোমার কাজ না করতে হয় কোনো ব্যাপার না, আমি আছি তো সাপোর্ট করার জন্য। নান্নান বলে, না না, কাজ ভালো ছিল। জিয়ার মাথায় কিছু উল্টো পাল্টা খেয়াল আসছিল। তো নান্নান বলে, যদি তোমার লেখার জন্য কোনো ইন্সপিরেশন লাগে তো প্র্যাকটিস করতে হবে, তবেই তো পারফেক্ট হবে।
জিয়া বলে, ঠিক বলেছিস, আমার বেস্টি আমাকে সবচেয়ে ভালো বুঝতে পারে। যখন আমি সবচেয়ে রোমান্টিক নভেল লিখবো না, সবার আগে তোকে দেখাবো, আর স্টাইল মেরে চলে যায়। মিস্টার ইউ নিজের কাজ করছিল, তো ট্যাবলেট কেড়ে নিয়ে ওর কোলে চড়ে বসে পড়ে। গতবার আমি একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছিলাম। ওকে ধরে বলে, তুমি কি শিওর তোমার খুব ব্যথা হয়েছিল? তো বলে, ব্যথা তো তখনই হয় যখন তোমার টেকনিক খারাপ হয়। মিস্টার ইউ নিজের গ্লাস উঠিয়ে রেখে দেয় আর ওকে একদম কাছে টেনে বলে, মনে হচ্ছে এবার তোমাকে নিজের স্কিল দেখাতেই হবে। আর ওকে বিছানায় ফেলে কিস করতে শুরু করে দিয়েছিল। তারপর দুজনেই রোম্যান্স করে। জিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর মিস্টার জি ওর হাত ধরে বসেছিল। মিস্টার জি রুমে এসে ন্যানানকে দেখে, তো ভাবে আজ নিজের বেস্টির সাথে ভিডিও কলে কথা বলছে না, আর নিজের ল্যাপটপ উঠিয়ে নিয়ে যেতে শুরু করেছিল। কিন্তু আবার ফিরে এসে ফোন উঠিয়ে নিয়ে যেতে থাকে। নানান ভাবে, এই অর্ধেক জামা কাপড় পরে আমার কি পরীক্ষা নিচ্ছে। মিস্টার জি বুঝে যায় ওর প্রতি আকর্ষিত হচ্ছে, তো জেনে বুঝে টাই তুলে নিয়ে আসে ওর সামনে, যে বলো এর মধ্যে থেকে আমি কোনটা বাঁচবো। কিন্তু ওর টাই নয়, ওর অ্যাবস দেখছিল আর বলে, এটা ঠিক আছে। ও জিজ্ঞেস করে, আজ তুমি তোমার বেস্টির সাথে ভিডিও কলে কথা বলছো না? তো বলে ওর কিছু কাজ আছে, আর ওর কাছে আসতে শুরু করে। এর গা থেকে কত সুন্দর গন্ধ আসছে। সকালে জিয়া মিস্টার ইউকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল, আর কম্বলের নিচে গিয়ে ভাবে রাতে খুব জোর লড়াই চলেছিল। যেই খাট থেকে উঠে যেতে যাবে, ধরাম করে পড়তে পড়তে বাঁচে। তো মিস্টার ইউ বলে, বউ হঠাৎ করে তুমি দুর্বল কেন হয়ে গেলে? কি তোমার স্বামীর থেকে মাসাজ চাই? ও পালিয়ে যায়, তো ও হাসতে শুরু করে। জিয়া তারপর ওয়াশরুমে নিজেকে দেখে আসে, এই মানুষ না নেকড়ে, আমাকে সব জায়গায় কামড়ে দিয়েছে। যেই ও বাইরে আসে, মিস্টার ইউ ধরে ওকে জড়িয়ে নেয়, যে আমি তোমাকে দিন দিন আরো বেশি পছন্দ করে ফেলছি, বলো আমি কি করব? ও বলে, খুব সহজ, আমাকে টাকা দিতে থাকো। ও বলে, টাকা তোমাকে যখন খুশি দিতে পারি, কিন্তু এখন তোমাকে অন্য কিছু বলতে হবে। আর ওকে পুরো কোলে তুলে নেয়। কাল রাতে তুমি খুব পরিশ্রম করেছো না, তো আজ আমি তোমাকে সার্ভ করব। আর ওকে তুলে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ও বলে, ইউ উলফ, খবরদার যদি কিছু করেছো তো। কিন্তু ও ওকে কিস করতে শুরু করে দিয়েছিল। তারপর ও ওকে কিস করতে শুরু করে। মিস্টার জি বাইরে বসে চা খাচ্ছিল। মিস্টার ইউ এসে জিজ্ঞেস করে, তুমি আজ কোম্পানি যাওনি? তো মিস্টার জি বলে, আজকাল তোমার মুড একটু বেশিই ভালো থাকে, কি হলো এমন? মিস্টার ইউ বলে, কেন তুমি জানো না কি তোমার ওখানে মামলা ঠিক চলছে না? এখন সবাই তো আমার মতো হয় না, সবার ফার্স্ট টাইম এত ধাঁসু তো আর হয় না। কিন্তু ব্রো তুমি হার মেনো না, ট্রাই করতে থাকো। মিস্টার জি ওকে রাগে দেখছিল। তো বলে, কোথাও এমন তো নয় তোমার আর ন্যানানের মাঝে কিছুই হয়নি? মিস্টার জি জিজ্ঞেস করে, কি হওয়া উচিত ছিল? মিস্টার ইউ বলে, ওই দিন ট্যালি হওয়ার রাতে তোমরা ঠিক করে ঘুমাওনি, তাই না? তো তারপর তোমরা কি করেছিলে? ও বলে, আমি বিজনেস হ্যান্ডেল করছিলাম। তোমার কি মনে হয় হুয়াং এর কোম্পানি আপনা আপনি দেউলিয়া হয়ে গেছে? মিস্টার ইউ বলে, আরে আমি ভাবলাম তোমার আমার মতোই চলছে। তো মিস্টার জি বলে, তোমার বেশ তাড়াতাড়ি ওর সাথে প্রেম হয়ে গেল। মিস্টার ইউ বলে, দেখবে তোমাদের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও নানান এখনো তোমাকে পছন্দ করে না, কিন্তু ও তোমাকে ঘৃণাও করে না। যদি তুমি চেষ্টা করতে থাকো আর নিজের এই ঠান্ডা বরফের মতো মুখ না বানাও, ওকে ডিনারে নিয়ে যেতে থাকো, তো হয়তো ও তোমার প্রেমে পড়ে যাবে। মিস্টার জি বলে, একটু বেশি ভালো সাজেশন, পরের বার থেকে মুখ বন্ধ রেখো, আর উঠে চলে যায়। নানান আর জিয়াং ভয়েস অ্যাক্টিং এর প্র্যাকটিস করছিল। তখনই সেখানে জাও আসে, যে কিছুদিন ছুটিতে ছিল, আর ওই প্রজেক্টে নানানকে ওরা কাজে লাগিয়ে দিয়েছে। নানান ওকে হ্যালো করে, কিন্তু ও কিছু না বলে চলে যায়। তারপর জিয়াং সবার সামনে নানানকে বলে, এই মুভির ডাবিং কমপ্লিট হতে চলেছে, তো আমরা কি একসাথে খেতে যেতে পারি মাফির স্বরূপ? ও না করে দেয়, কিন্তু বাকি কলিগরা বলতে থাকে যে মুভির ডাবিং শেষ হতে চলেছে, তো একসাথে যাব, আর নানানকেও যাওয়ার জন্য বলতে থাকে। তো বলে, ঠিক আছে, কিন্তু আমি কি আমার এক বন্ধুকে আনতে পারি? তো ওরা মেনে যায়, আর ও নিজের সাথে জিয়াকে ওখানে নিয়ে আসে। জিয়াং নানানের জন্য উঠে দাঁড়ায়। জিয়া নোটিস করে দেয় আর ওকে ওর দিকে ঠেলে দেয়। তো নানানকে জিয়াং এর পাশের চেয়ারে বসতে হয়, আর তারপর ওকে মেসেজে জিজ্ঞেস করে, এই তুই কি করছিস? জিয়া বলে, তোদের দুজনের লাভ কিউপিড হয়ে গেছি। নানান ওকে ইশারায় মানা করছিল, কিন্তু জিয়া কি আর মানার পাত্রী? ও ভাবে এ তো সারা জীবন ইনোসেন্টই থেকে যাবে। ওরা বলে, জিয়াং তুমি একাই খাচ্ছ, নানানকেও দাও। জিয়াং লজ্জা পেতে শুরু করে, তো ওরা হাসতে শুরু করে, এত হ্যান্ডসাম ছেলে লজ্জা পাচ্ছে। জিয়া নানানকে একটা ফানি কথা বলতে যায়, কিন্তু নানান তাড়াতাড়ি ওর মুখ বন্ধ করে দেয়। যখন ওরা দুজন ফিরছিল, তো জিয়া বলে, ওই হ্যান্ডসাম ছেলেটা তোকে পছন্দ করে। নানান বলে, আমি তোকে রিজেক্ট করার কথা ভাবছি, তুই আবার কোনো রায়তা ছড়িয়ে দিস না। জিয়া বলে, এত হ্যান্ডসাম ছেলেকে রিজেক্ট কেন করবি? নানান বলে, এখন আমি সিঙ্গেল নই। তখনই ওরা দুজন দেখে একটা ছেলে জাওকে টেনে নিয়ে যাচ্ছে, ও নিজেকে বাঁচাচ্ছিল। তো দুই বেস্ট ফ্রেন্ডস এসে ওই ছেলেটাকে ধোলাই করতে শুরু করে। তখনই ওদের দুজনের স্বামীরা ওপর থেকে ওদের দেখতে শুরু করে। মিস্টার ইউ বলে, এখন আমি বুঝলাম ওই রাতে এরা দুজন ওই শংকে কেন ধোলাই করছিল।
যাও ওদের দুজনকে মারামারি করতে বারণ করে যে এ তো প্রায় আধমরা হয়েই গেছে। তারপর সবাই ওখান থেকে যেতে শুরু করে। তো জিয়াং নানানকে বলে এত রাতে ট্যাক্সি নেওয়া বিপজ্জনক হতে পারে, কেননা আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। তখনই ওদের দুজনের স্বামীরা চলে আসে। মিস্টার ইউ জিয়াংদের দিকে তাকিয়ে স্টাইল মারছিল। যেই মিস্টার জি কাছে আসতে থাকে, জিয়াং নানানকে পেছনে করে দেয় যে তুমি কে। মিস্টার জি বলে বাড়ি চলো। মিস্টার ইউ জিয়াংকে ইশারা করে, তো দৌড়ে ওর কাছে চলে আসে। নানান মিস্টার জির কাছে যেতে যাচ্ছিল, তো জিয়াং থামিয়ে জিজ্ঞেস করে এই কে। তো সে বলে যে ও আমার বয়ফ্রেন্ড। তো মিস্টার জি জিয়াং এর হাত ছাড়িয়ে নানানকে নিজের সাথে ধরে নিয়ে যায়। ওকে গাড়িতে বসে থাকতে দেখে বলে চিন্তা করো না, আমি চিটিং এর মতো কিছু করিনি। যদি তুমি নাও আসতে না, তাও আমি নিজেই ট্যাক্সিতে আসতাম। মিস্টার জি বলে তুমি ওকে এটা কেন বললে না যে আমি তোমার স্বামী। ও বলে যদিও আমাদের বিয়ে হয়েছে, আমরা কোন রিয়েল কাপল, আর আমি এইমাত্র কলেজ থেকে গ্রাজুয়েশন করেছি। কেউ বিশ্বাস করবে না যে আমি ম্যারিড, তাই বয়ফ্রেন্ড বলাটা বেশি ঠিক মনে হলো। মিস্টার ইউ জিয়াকে জিজ্ঞেস করে যদি তুমি ওর জায়গায় হতে কি বলতে, আমাকে বাইরের লোকজনের কাছে কি বলে পরিচয় করাতে। ও বলে ডিপেন্ড করে যে বাইরের লোকটা কে। যদি কেউ আমাদের মতো হতো তো আমি বলতাম যে আমরা কাপল, কিন্তু যদি সে সাধারণ মানুষ হতো ব্যাপারটা আলাদা হতো। ও জিজ্ঞেস করে সাধারণ মানুষ হলে কি বলতে। তো ভাবে সাধারণ মানুষ হলে আমি এমন ভাব করতাম যেন তোমাকে চিনিই না, আর বলে তাহলে আমি নানানের মতোই সেম উত্তর দিতাম। মিস্টার ইউ বলে আমরা দুজনের সিচুয়েশন ওদের চেয়ে আলাদা, তো তুমি ওর মতো সেম উত্তর কেন দিতে। বলে ঠিক আছে ঠিক আছে, সবাইকে বলবো যে তুমি আমার স্বামী। তারপর যেই ওরা চারজন বাড়িতে আসে, ওই আন্টি আবার বসেছিল আর বলে তোমাদের দুজনের ম্যানার্স নেই, এত রাতে বাড়ি ফিরছো। ওরা দুজন রাগে যেই বলতে যাবে, ওদের স্বামীরা থামিয়ে দেয় আর বলে আমরা নিজের বউকে নিয়ে গিয়েছিলাম বাইরে, তোমার কোনো সমস্যা আছে নাকি। নানান অবাক ছিল, আজ এই কোল্ড আইস আমার হয়ে কিভাবে বলে দিল। জিয়া খুশি হয়, আমার বর আমাকে মানাতে জানে। আন্টি রেগে যাচ্ছিল যে ওদের দুজনের স্বামীরা ওদের সাপোর্ট করছে, আর মাকে বলে তোমার বৌমা তো খুব চালাক বেরোলো। নানানের রাগ হচ্ছিল, আর মিস্টার জিকে মেসেজ করে জিজ্ঞেস করে আমি বলতে পারি। ও হ্যাঁ করে। তো ও রেগে চেঁচিয়ে বলে আন্টি তোমার বিয়ে হয়ে গেছে, লজ্জা করে না অন্যের বাড়িতে পড়ে থাকো। সবাই অবাক ছিল, তুমি আমার সাথে এভাবে কথা বলবে। কিন্তু মা বাবা ওদের থেকে দূরে সরে বসেন। জিয়া বলে ভেবে দেখো আমরা আন্টির সাথে কিভাবে তুলনা করতে পারি। আন্টি তো এত বুড়ি আর কুৎসিত, আমার মতো কিউট গার্ল আন্টির সাথে ফাইট কিভাবে করতে পারে। ওরা দুজন ধরাধর আন্টির বেইজ্জতি করছিল। তো আন্টি মাকে বলে দেখো না, এরা দুজন আমার ইনসাল্ট করছে। ওরা দুজন বলে এত রাত হয়ে গেছে, মনে হচ্ছে আন্টি নিজে তো যাচ্ছে না, আমাদের ওকে ওনার বাড়ি পৌঁছে দিতে হবে। ওদের ঘুষি টুসি দেখায়, তো আন্টি ওখান থেকে পালিয়ে যায়। মা বাবা হাসছিলেন আর চুপচাপ উঠে চলে যান। তারপর জিয়া ভাবে যাই হোক এই দুজনের আন্টি। কিন্তু মিস্টার ইউ ওর মুখের উপর বলে তুমি পস্তাচ্ছ কেন, এখনো আন্টি বেশি দূর যায়নি, কেননা ওকে ফিরিয়ে এনে তোমার কাছে ক্ষমা চাওয়াই। মিস্টার জি যেই দাঁড়ায়, নানান বলে আমাকে দোষ দিও না, তুমি বলার পারমিশন দিয়েছিলে। ও বলে তোমাকে দোষ দেব না। মিস্টার ইউ জি মুখ ধরে যাচ্ছিল, তো বলে আমি আমার বেস্টিকে সাথে শুতে যাচ্ছি। সে যখনই ওর হাত ধরে, তখনই মিস্টার ইউ তুলে নিজের কাঁধে ফেলে নেয় যে না না তুমি আমার সাথে শোবে। ও ওকে মারতে থাকে, তো ওর পাছায় মারে তোমার স্বামী হয় এখন, আর ওকে রুমে নিয়ে গিয়েছিল। যেই ওর হাত ছুটে যায়, নানান পড়তে যাচ্ছিল, মিস্টার জি ওকে ধরে ফেলে। ও অবাক হয়ে আর ওর থেকে দূরে সরে দাঁড়িয়ে যায়, যে মনে হচ্ছে আজ রাতের আমার স্লিপিং পার্টনার তুমি। ওদের যেতেই মেয়েরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে যে সেকেন্ড বস মিস্টার ইউ নির্ঘাত নিজের বউ জিয়াকে পছন্দ করেন, কিন্তু মিস্টার জি এর ব্যাপারটা একটু এখনো স্লো। দেখে নিও আধ মাসের মধ্যে নিজের বউকে পাক্কা পটিয়ে নেবেন। না না 2 মাস তো লেগেই যাবে। তখনই সেখানে বাটলার চলে আসে। মেয়েরা ভয়ে নিজেদের মুখ বন্ধ করে নেয়। বাটলার বলে আমাকে নিজেদের গ্রুপে অ্যাড করে নাও, আমরা সব মিলে এই টপিকেই চ্যাটিং করব। রাতে নানান লাবুবু নিয়ে বসেছিল আর বলে তুমিও নেবে, এটা খুব সফট। যেই মিস্টার জি বিছানায় বসে ও শুয়ে পড়ে, কিন্তু ওর ঘুম আসছিল না, আর ও মাঝখান থেকে সব লাবুবু সরিয়ে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে মিস্টার ইউ আর জিয়া রোম্যান্স করছিল আর বলে এবার বলো তুমি বাইরে সবার সামনে আমাকে স্বামী বলে ইন্ট্রোডিউস করাবে না। তো বলে তুমি হঠাৎ এটা কেন জিজ্ঞেস করতে শুরু করলে। ও বলে বলো আমাকে, নইলে আমি তোমাকে আর ইমপ্রেস করব না। তো বলে হ্যাঁ হ্যাঁ আমি এটা বলবো। ও বলে তারপর সে যেই মানুষই হোক। তো বলে হ্যাঁ যেই হোক। তো চলো তাড়াতাড়ি কন্টিনিউ করি। আর দুজন রোম্যান্স করতে শুরু করে। তারপর শুতে শুতে মিস্টার ইউ ভাবে কোথাও আমাকে মিথ্যে বলে নিত। না না ও প্রমিস করেছে, আর ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে।
পরের দিন নানান স্টুডিও আসে, তো যাও ওর কাছে ক্ষমা চায়। আমি তোমার সাথে আগে রুড ব্যবহার করেছি, কিন্তু তুমি আর তোমার ফ্রেন্ড আমার সাহায্য করেছো, তো আমি তোমাদের দুজনের জন্য কেক নিয়ে এসেছি। নানান বলে, আমার এটা খুব পছন্দ, আমি ওর ভাগেটাও খেয়ে নেব। আর জিয়াকে মেসেজ করে, থ্যাংক ইউ, আমি তোর ভাগেটাও খেয়ে নিয়েছি। জিয়া মেসেজ করে, আমার এমন মনে হচ্ছে যেন আমার মিস্টার ইউ এর সাথে প্রেম হয়ে গেছে। নানান বলে, এখন তো তোকে একদমই কেক দেব না, আর হাসতে শুরু করে। নানান ভাবে, আমি এর জন্য 8-10টা মেল মডেল খুঁজে দেব, তো পাক্কা ওকে লাইক করা ছেড়ে দেবে। আর তারপর তখনই ওকে মিস্টার জি এর কল আসে, যে বলে, চলো একসাথে হট স্প্রিংয়ে যাই। ও একদম অবাক। তখনই মা ওর ফোন নিয়ে বলেন, হট স্প্রিংয়ে তোমার শরীরের খুব উপকার হবে, আমি তো প্রতি বছর ওখানে যাই। জিয়া তোমার জিনিসপত্রও প্যাক করে দিয়েছে, তো জলদি রেডি হয়ে যাও। ও ওকে বলে নিচে আসে। জিয়া দৌড়ে গিয়ে ওকে ধরে ফেলে। মিস্টার ইউকে বলে, তোমরা দুজন সামনে বসো, কিন্তু ও ওর হাত ধরে থামিয়ে দেয়। তুমি কি এর জন্য আমাকে ছাড়বে? ও তবুও নিজের বেস্টিকেই চুজ করছিল। মিস্টার ইউ বলে, আমি তোমাকে রাতে বলবো। যখন ওরা গাড়িতে বসতে যাচ্ছিল, তো বাবা মাকে জিজ্ঞেস করেন, তোমার কবে থেকে হট স্প্রিং পছন্দ হতে শুরু করলো? মা বলেন, তুমি স্টুপিড নাকি, দেখতে পাচ্ছ না আমি বাচ্চাদের জন্য এমন করছি? আর ড্রাইভারকে বলেন, বাড়ি চলো। যেই ওরা ওখানে পৌঁছায়, জিয়া ছাড়িয়ে বলে, আমি খুব টায়ার্ড হয়ে গেছি, কিন্তু বাবা মা কোথায়? মিস্টার ইউ নিজের বউকে ধরে নিয়ে যায়। নানান ভাবে মিস্টার জি এর সাথে হট স্প্রিং অর্থাৎ মিস্টার জি এর অ্যাবস দেখার সুযোগ পাওয়া যাবে। পরেও হট পুলে বসেছিল। যেই নানান আসে পিছলে পড়তে যাচ্ছিল, তখনই ওর সামনে চলে আসে, যাতে ও সোজা ওর ওপর ল্যান্ড করে, আর ধীরে ধীরে ওর অ্যাবস টাচ করতে শুরু করেছিল। মিস্টার জি বলে, হয়ে গেল তোমার, এবার নিজের হাত সরাবে? তো দূরে গিয়ে বলে, এখানকার পরিবেশ কত সুন্দর। তারপর জিয়া আসছিল, যে তোমরা এত তাড়াতাড়ি চলে এলে, পিছলে পুলে পড়তে যাচ্ছিল। নানান আর মিস্টার ইউ দুজনেই ধরার চেষ্টা করে, কিন্তু নানানও ওর সাথে পুলে পড়ে যায়। ওরা দুজন পুলে ঝাঁপিয়ে নিজেদের বউকে তোলে। মিস্টার জি বলে, তোমরা দুজন সত্যি সত্যি বোনের মতো, প্রতিবার এক জায়গায় এসেই ফাঁসো। ওরা দুজন ওদের ওপর জল ছেটাতে শুরু করে। মিস্টার ইউ রাগে চেঁচায়, তো মিস্টার জি হাসছিল। তারপর মিস্টার ইউ ওদের দুজনের সাথে মিলে মিস্টার জি এর উপর জল ছেটায়, যে একে শুকনো থাকতে দেব না। তারপর বৃষ্টি হতে শুরু করে, তো চারজন দৌড়ে ভেতরে আসে, আর তারপর চিয়ার্স করে ড্রিঙ্কস করছিল। তারপর জিয়া বলে, আমি ফেস মাস্ক নিয়েছি, দুই বেস্ট ফ্রেন্ড মিলে লাগাবো। মিস্টার ইউ বলে, ফেস মাস্কের কি দরকার, আমরা তো শুধু জল দিয়ে মুখ ধুই। ও বলে, তুমি তো এমনিতেই আমার চেয়ে বেশি বুড়ো, যখন তুমি বুড়ো হয়ে যাবে না, আমি তখনও বিউটিফুল থাকবো। তো মিস্টার ইউ ওর মুখ ধরে নেয়, আমি তোমার চেয়ে শুধু 3 বছরের বড়, আমি বুড়ো হব, তুমিও বুড়ি হবে। তো বলে, ছেলেদের যৌবন শুধু অল্প সময়ের জন্য থাকে, কে জানে তোমার হয়তো পরে কিছু হবেই না। মিস্টার ইউ বলে, সেটা তো আমি আজ রাতে বলবো। যেই জিয়া দৌড়ে রুমে যায়, ও নিজের জামা কাপড় খুলতে থাকে, এখন তোমার রক্ষা নেই। মিস্টার জি হাসছিল। তারপর ওরা দুজন শোবার জন্য রুমে আসে। মিস্টার জি ওকে জিজ্ঞেস করে, আমাদের বিয়ের কত সময় হয়ে গেল, তোমার কেমন ফিল হয়? ও ভাবে, এখন একে কিভাবে বলি, নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে এত বড় ভেলাতে থাকছি, আর যখন চোখ খুলি এত হ্যান্ডসাম ছেলের সামনে, এমন দারুণ লাইফ ছাড়া আর কি বা চাই? মিস্টার জি বলে, আমি এই লাইফে খুশি, আর চাই আমাদের কোঅপারেশন এইভাবেই চলতে থাকুক। ও ভাবে, কিন্তু যখন হিরোইন আসবে তখন জানি না কি হবে। আরও শুতে যায় যখন মিস্টার জি ওকে দেখছিল। এদিকে মিস্টার ইউ জিয়াকে বলে, আমি তো দিন দিন আরো ভালো হয়ে যাচ্ছি, চলো কিছু আর ট্রাই করি। আর ওকে কিস করে নেয়, কিন্তু ও দৌড়ে আসে, আগে আমাকে স্কিন কেয়ার করতে হবে। আর যেই স্কিন কেয়ার করতে যায়, মিস্টার ইউ ওর পিছু পিছু চলে আসে আর ওকে উঠাতে যাচ্ছিল। তো বলে, এটা ঠিক নয়। তো জিজ্ঞেস করে, তাহলে আমার জন্য কোনটা? ও সবচেয়ে সস্তাটা তুলে দেয়, যে এটা ছেলেদের জন্য ঠিক আছে। তারপর পরের সিনে ওরা চারজন বসে কথা বলছিল, তখনই মেড এসে জানায় যে, মিস, আপনার মা অসুস্থ, তো আপনাকে দেখা করতে ডেকেছেন, ওনাদের কল এসেছিল। ও ভাবে উইচ্যাটে আমি ব্লক করে দিয়েছে, তো জি ফ্যামিলি বলতে চলে এসেছে, আর বলে, ঠিক আছে আমি কাল চলে যাব। তো মিস্টার ইউ বলে, আমিও তোমার সাথে যাব। তারপর নানানের কল আসে, যে তোমার ভাই অন্যরকম আচরণ করছে, ওর সাথে একটু দেখা করতে এসো। ও ওকে বলে দেয়। মিস্টার জি বলে, আমিও তোমার সাথে যাব। ও বলে, না, তোমার তো কোম্পানিতে কাজ আছে। ও বলে, কোম্পানি দরকার নেই, আমার নিজের শ্বশুর বাড়ির লোকের সাথে দেখা করা অনেক দিন হয়ে গেছে, তো ভাবে এর চেয়ে ভালো তুমি টাকা কামাও। তারপর পরের সিনে জিয়া রেডি হয়ে আসে। তো মিস্টার ইউ বলে, আমি তো শুনেছি শাশুড়ি মা অসুস্থ, আমরা বার্থডে পার্টিতে তো আর যাচ্ছি না। ও বলে, তবেই তো আমি বিউটিফুল সেজে যাচ্ছি, আমাকে দেখে আমার বাবা মা খুশি হবেন। আর ভাবে, আমি সেরা হিলস পরেছি, যদি ওরা কোনো নাটক করে তো এটা দিয়ে ঠুকে দেব।
জিয়ার ছোট ভাই বলে, মা ও পাক্কা আসবে তো? মা বলেন, আমরা ওকে জন্ম দিয়েছি তো কেন আসবে না? বিয়ের পর থেকে আমি টাকা দিতে ভুলে গেছি। কিন্তু তখনই ওরা জানতে পারে যে জিয়ার সাথে সাথে তার বর মিস্টার ইউও এসেছে, কারণ মা তো শুধু অসুস্থ হওয়ার নাটক করছিলেন। আর জিজ্ঞেস করেন, তুমিও এসেছো, তোমার কাজ নেই? মিস্টার ইউ বলে, আগে আমি আপনাদের উপর নজর দিইনি, কিন্তু এখন থেকে নিজের বউয়ের সাথে আপনাদের সাথে দেখা করতে আসবো যাব। তো ওরা ভয় পেতে শুরু করেছিল আর বাহানা করে জিয়ার ছোট ভাইকে ইশারা করে, মিস্টার ইউ এর সাথে কথা বলো। যেই মিস্টার ইউ ওর সাথে যায়, মা বাবা জিয়ার উপর চেঁচাতে শুরু করে, তোমার বিয়ে হয়ে গেছে এর মানে এই নয় যে আমরা তোমাকে কন্ট্রোল করতে পারবো না। ও নিজের হিলস খুলতে শুরু করে, তোমরা আগের বারের কথা ভুলে গেছো? মা বাবা বলেন, তোমার ভাই ছোট, তোমাকে ওর সাহায্য করা উচিত, এতে তোমার নিজেরই সাহায্য হবে। জিয়া বলে, আচ্ছা যদি ওর সাহায্য করলে আমার নিজের সাহায্য হবে, তো আমি ডাইরেক্ট নিজের সাহায্য করে নিই না? মা বাবা বলেন, তোমাকে তোমার ভাইয়ের বোঝা কম করা উচিত। জিয়া বলে, তোমরা দুজন ওপরে চলে যাও, ওর বোঝা আপনা আপনি কমে যাবে। ও বলে, তোমার ভাইয়ের খেয়াল কে রাখবে? তো বলে, ওকেও নিজের সাথে নিয়ে যাও। তো বাবা রেগে ওকে থাপ্পড় মেরে দেন আর জিয়ার চোখে জল আসতে শুরু করে। তো ভাবে এটা অরিজিনাল ওনারের ফিলিংস, আর নিজের হিল খুলে নেয় ওদের ধোলাই দেবার জন্য। জিয়ার ছোট ভাই মিস্টার ইউকে নিজের রুম দেখাচ্ছিল। ওর কাছে দামি জিনিস দেখে মিস্টার ইউ জিজ্ঞেস করে, সত্যি বলো, তোমার বাবা মা যেমন তোমাকে লাক্সারিতে রাখেন, জিয়ার সাথেও কি সেম ব্যবহার করেন? ভাই মিথ্যে বলতে থাকে যে হ্যাঁ সেমই। মিস্টার ইউ বলে, আচ্ছা তোমার কাছে কোম্পানি আছে, কিন্তু জিয়া কি শেয়ার কেন দেয়নি? তো ও বলে, ওর বিয়ে হয়ে গেছে, ও আউটসাইডার, ও কি আর কিছু পাবে? তো মিস্টার ইউ ওকে ধাক্কা মেরে যেতে থাকে। তারপর জিয়া মা বাবার হিল দিয়ে ধোলাই করছিল, তখনই মিস্টার ইউ এসে ওর থেকে হিল নিয়ে নেয় আর স্মাইল করতে করতে হাত বাড়ায়। তো ওর হাত ধরে টেবিল থেকে নিচে নেমে আসে। মিস্টার ইউ ওকে সোফায় বসিয়ে নিজের হাতে হিল পরায়, তারপর ওর হাত ধরে ওকে বাড়ি নিয়ে যেতে শুরু করেছিল। তো ওর ভাইকে বলে, এখন থেকে জি ফ্যামিলি থেকে তুমি একটা ফুটো করিও পাবে না। ভাই বলে, সিস্টার তুমি এদের মেরেছো, আমাকে মেরো না। তখনই ওকে থাপ্পড় মেরে ঘুরিয়ে দেয় আর নিজের বরের সাথে চলে যায়। মিস্টার ইউ ওর গালে আইসিং করছিল। তো বলে, থাপ্পড় আমার লেগেছে, তুমি কেন কাঁদছো? ও বলে, আমি কখন কাঁদলাম, আমার চোখে কিছু চলে গেছে। আর তারপর বলে, আমি আমার 70% শেয়ার তোমাকে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছি, এখন জলদি সাইন করে দাও। আর এদিকে এরা দুজন ন্যানানের বাবা মায়ের সাথে দেখা করতে আসে। মা জিজ্ঞেস করেন, তোমাদের দুজনের ম্যারিড লাইফ কেমন চলছে? ও বলে, হ্যাঁ ভালো চলছে, আর খেতে শুরু করেছিল। মা বলেন, তোমার খাবার চিন্তা, তোমরা দুজন বেবি প্ল্যান কবে করছো? এটা শুনে তো ন্যানানের বিষম লেগে যায়, আর মিস্টার জি ওকে তাড়াতাড়ি জল দেয়। আর তারপরও জিজ্ঞেস করে, মা লিন কোথায়? আপনারা দুজন বলছিলেন যে ও কয়েকদিন ধরে খাবার খায়নি। তো মা বাবা ওকে দেখার জন্য উপরে আসেন, কিন্তু লিনের রুম ভেতর থেকে লক ছিল। লিন ভেতরে বসে মজায় খাচ্ছিল। তো ন্যানানের ইশারা করাতে মিস্টার জি লাথি মেরে দরজা ভেঙে দেয়। লিনের ড্রিঙ্ক ওর উপরেই পড়ে যায়, কারণ সবাই ভেতরে চলে এসেছিল। মা বাবা বলেন, তুমি না খেয়ে থাকার নাটক করছিলে? ও বলে, আপনারা আমার সাথে এমন কিভাবে করতে পারেন? কোম্পানি এত বড়, আমাকে সামলাতে দিয়ে দিলে। এর তো বিয়ে হয়ে গেছে, আমি নিজের সময় পর্যন্ত পাচ্ছি না, আর এই সারাদিন মজায় খেয়ে দিয়ে ঘুমায়, যখন আমাকে সব কাজ করতে হচ্ছে। কিন্তু তখনই হঠাৎ করে ওর ঢেকুর উঠে, তো ওরা হেসে ফেলে। মা বাবা বলেন, এটা ঠিক হয়েছিল যে রক পেপার সিজারে যে হারবে সেই কোম্পানি সামলাবে, তো তুমি হেরেছিলে কেন? লিন চেঁচাতে শুরু করে যে এই বাড়ি কোন আমার একার, তো তাহলে আমাকে একা কাজ কেন করতে হচ্ছে? তখনই ন্যানান ওকে থাপ্পড় মেরে দিলে তখন গিয়ে ওর কথা বন্ধ হয়, আর মিস্টার জি কে ধরে সামনে করে দেয় যে নিজের দুলা ভাইকেই দেখে নাও। তারপর ও অ্যাক্টিং শুরু করে দেয় যে এর আইস কিউবের মতো ফেস দেখে যেও না, এর মনের ব্যথা কেই বা বুঝতে পারে। মিস্টার জি ওকে দেখতে শুরু করেছিল। লিন জিজ্ঞেস করে, দুলা ভাই দিদি কি ঠিক বলছে? ও হ্যাঁ তে মাথা নাড়ায়। ন্যানান বলে, এত কাজের পরেও তোমার দুলা ভাই নিজের বউকে সাপোর্ট করে, আর সাথেই একে নিজের ছোট ভাই আর ছোট ভাইয়ের বউকেও সাপোর্ট করতে হয়, নিজের বাবা আর বাবার বউকেও, পুরো জি ফ্যামিলিকে। তবু এই একটা শব্দও বলেনি, কারণ এ আসল পুরুষ। তাই ছোট ভাই তোমাকেও আসল পুরুষ হতে হবে, তাই না? লিন বলে, হ্যাঁ আমিও হব। আর নিচে বসে পড়ে, কিন্তু এটা খুব কঠিন, দিদি তুমি বিয়ে করে কেন চলে গেলে? নানান বলে, এখন তো একটাই রাস্তা বাকি আছে, তোমার জন্যও তোমার দুলা ভাইয়ের মতো মেয়ে খুঁজে দিই, তাই না মিস্টার জি? তুমি তোমার ফ্রেন্ডের সাথে এর বিয়ে করাবে না? মা বাবা বলেন, ঠিক বলেছে, আমরা বিয়ের জন্য গিফট রেডি করি। মিস্টার জি ভাবছিল, আমার এমন কোনো ফ্রেন্ড আছে, কিন্তু ন্যানান ওকে ইশারা করছিল, তো বলে, হ্যাঁ আমার একটা ফ্রেন্ড আছে, আরও বিয়ের জন্য রাজিও হয়ে যাবে।
তখনই লিন বলে, আমার হঠাৎ করে কাজ করার ইচ্ছে হচ্ছে, আমাকে সিঙ্গেলই থাকতে হবে, আর আমার কাজ খুব পছন্দ, আর চলে যায়। তারপর যখন ওরা দুজন যেতে শুরু করেছিল, তো মা বাবা ওদের বলেন, নিজেদের খেয়াল রেখো। মা বলেন, আমরা তো খেয়াল রাখছি, যখন তোমাদের বেবি হয়ে যাবে তো তাদের খেয়াল রাখতে আমরা তোমাদের সাহায্য করব। তো ওর তো কাশি এসে যায়, আর মিস্টার জিয়ের হাত ধরে নিয়ে যায়, আর তারপর কানে কানে ওকে বলে, মা বাবা বুড়ো হয়ে গেছেন না, তাই তাদের কথা মনে নিও না। তারপর যেই দুই বেস্ট ফ্রেন্ড দেখা করে, নানান জিজ্ঞেস করে, এটা কে করেছে, আমি তাকে ধুয়ে তার ভর্তা বানিয়ে দেব। জিয়া বলে, চিন্তা করিস না, আমি অলরেডি বানিয়ে দিয়েছি। নানান বলে, পরের বার যাবি না, আমাকেও সাথে নিয়ে যাবি, আমরা দুজন মিলে মারবো। তারপর পরের সিনে জিয়া নিজের উপন্যাস লিখে কন্ট্রাক্ট সাইন করার জন্য যায়, কিন্তু ও তখনও নভেলের ফিমেল লিড খুঁজে পায়নি, তাই নানানকে মেসেজ করে যে শশীকে পাওয়া যায়নি। তারপর মিস্টার ইউ ওকে ভিডিও কল করে আর খাবার দেখাচ্ছিল। নানানকে মিস্টার জি এর মেসেজ আসে, চলো একসাথে লাঞ্চ করি। ও উঠে যেতে শুরু করেছিল। জিয়াং বলে, আমিও যাচ্ছি। ও বলে, কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছি। ও মিস্টার জি এর সাথে খেতে আসে। তো ও জিজ্ঞেস করে, তোমার কাজ কেমন চলছে? তো বলে, বেশ ভালো, এখন আমরা টোম্যাটো কোম্পানির সাথে কোঅপারেশন করতে চলেছি। এদিকে জিয়া মিস্টার ইউ এর কাছে পৌঁছে গিয়েছিল আর ওর খাবার খাচ্ছিল। তারপর ওকে জানায় যে আমার লেখা নভেলের মুভি শুটিং হতে চলেছে। তো মিস্টার ইউ এর তো কুলকুচি হয়ে যায় যে তোমার নভেলের টিভি সিরিজ হবে, কোথাও তোমাকে কেউ ঠকাচ্ছে না তো? তো ও ওকে কন্ট্রাক্ট দেখায়। মিস্টার ইউ হাসতে শুরু করেছিল, আমি জানতাম না আমার বউ এত পাওয়ারফুল, তোমার প্রথম লেখা নভেলেই মুভি হচ্ছে। তখনই এক পেশেন্ট চেক আপ করানোর জন্য আসে। মিস্টার ইউ যখন ওর চেক আপ করছিল, তো জিয়া ওকে দাঁড়িয়ে দেখছিল আর ভাবে, এ তো বেশ বিউটিফুল, পাক্কা নভেলে কোনো ভালো ক্যারেক্টার হবে। কিন্তু ওই পেশেন্ট ভাবে, এই ডাক্তার কত হ্যান্ডসাম। কিন্তু ওর রিপোর্ট দেখে জিয়া জানতে পারে যে এই হলো শশী, এই নভেলের হিরোইন। আর এই দুজনের প্রথম দেখা এটা, যেখানে মিস্টার ইউ প্রথম দেখাতেই এর প্রেমে পড়ে যাবে। কি স্টোরি নিজের ট্র্যাকে চলে এসেছে, আর একটু স্যাড হতে শুরু করেছিল। মিস্টার ইউ ভাবে, এই পেশেন্টের দাঁত বেশ ঠিক আছে, কিন্তু আমার বউয়ের মতো অত ভালো নয়। আরও বারবার জিয়ার দিকে দেখছিল। তো ও ভাবে, এ কোনো রিয়াকশন কেন দিচ্ছে না। শশী চেক আপ করতে করতে আওয়াজ করছিল। তো বলে, এ তো কান্নায় ওস্তাদ, একদম হিরোইন মার্কা ক্যারেক্টার আছে এতে। যদি এখানে মিস্টার জি থাকতো, এ তো ওকেও গলিয়ে দিত। মিস্টার ইউ বলে, জিয়া তুমি এসে হেল্প করে দাও। তো ও করতে শুরু করে। মিস্টার জি নিজের ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, যে জানাচ্ছিল যে আমি এক উপন্যাস লেখকের সাথে কন্ট্রাক্ট করেছি আর এখন ওটার উপর মুভি বানাতে চলেছি, কিন্তু কোনো ভয়েস অ্যাক্টর ভালো অ্যাক্টিং করতে পারছে না। মিস্টার জি ওই উপন্যাস দেখে অবাক ছিল। ফ্রেন্ড বলে, বুঝতে পারছি না, ভাবছি বন্ধ করে দেব। মিস্টার জি বলে, তুমি এই টিভি সিরিজটা রেকর্ড করাও, আমি ইনভেস্টমেন্ট করব, কারণ আমি জানি পাক্কা পপুলার হবে। ফ্রেন্ড বলে, বিশ্বাস হচ্ছে না, তুমি এত খবরদার টাইপের মানুষ হঠাৎ করে কিভাবে মেনে গেলে, এর পেছনে কোনো কারণ আছে কি? তখনই ম্যানেজার দুজন ভয়েস অ্যাক্টরকে নিয়ে আসে, আর ওরা দুজন আর কেউ নয়, জিয়াং আর নানান ছিল। অ্যাসিস্ট্যান্ট বুঝে যায় বস নিজের বউয়ের জন্য করছেন, আর একবার ওর বন্ধুও বুঝে যায়। তখনই সেখানে শশী আসে। ও নিজের দাঁত ঠিক করিয়েছিল, তাই কথা বলতে পারছিল না। নানান ওকে হ্যালো করে আর ওকে চিনে যায় যে এই নভেলের রিয়েল হিরোইন। যখনই সব লোক ওখান থেকে আসে, ফ্রেন্ড বলে, তুমি ওই মেয়েটাকে বলতে মানা কেন করলে? তুমি এত বড় সিইও হয়ে গেছো, কিন্তু এখনো লিটল বয়ের মতো ব্যবহার করছো, যেন তোমার কোনো সিক্রেট ক্রাশ হয়। ওকে ডাইরেক্ট বলে দাও না কেন? মিস্টার জি বলে, তুই ব্যাস আমার মেয়ের থেকে দূরে থাক, আর ওখান থেকে যেতে শুরু করেছিল। তো নানান জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে? ও বলে, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। তো বলে, আচ্ছা, আমার বস তোমার ফ্রেন্ড, তুমি আমার জন্য কোনো পেছনের দরজা বা ব্যাকডোর ব্যবহার করোনি তো? ও বলে, একদমই না, আমার তোমার উপর ভরসা আছে। তারপর নানান জিয়াকে মেসেজ করছিল, যদি তোর ফোনে মেসেজ দেখার না থাকে তো ফোন ডোনেট করে দে। তারপর মিস্টার জিকে জিজ্ঞেস করে, তোমার ওই ফিল্ম স্টার মনে আছে, ফিউসি, যে দাঁতের কারণে কথা বলতে পারছিল না? মিস্টার জি জিজ্ঞেস করে, কে? আমি খেয়াল করিনি। যেই দুজনে বাড়ি আসে, একে অপরকে বলে, জানিস আমি কার সাথে দেখা করেছি? আর দুজনেই বুঝে যায় আর বলে, আজ রাতে একসাথে শোবো। এরা দুজন বাইরে বেরিয়ে আসছিল আর জিজ্ঞেস করে, এদের দুজনের হলোটা কি? ওরা দুজন ডিনারের টাইমেও খুব স্পিডে খাচ্ছিল, যা ওদের স্বামীরা নোটিস করছিল। মিস্টার ইউ ভাবে, কোথাও জিয়া আমাকে ছেড়ে না দেয়। মা নিজেই অবাক ছিলেন যে এদের দুজনের আজ হলোটা কি। ওরা দুজন তাড়াতাড়ি খেয়ে পেট ভরে নেয় যে আজ আমরা একসাথে শোবো। আর জিয়াকে তো মিস্টার ইউ ধরতেই যাচ্ছিল, কিন্তু ও আগেই নানানের সাথে পালিয়ে যায়। মিস্টার জি এখনো ওই দিকেই দেখছিল। তো মিস্টার ইউ বলে, ব্রো, আজ রাতে তুমি আমার রুমে কেন শুয়ে পড়ো না?
মায়ের হাত থেকে অবাক হয়ে খাবার পড়ে যায়। মিস্টার জি ওকে ঘুরছিল, তো মিস্টার ইউ বলে, ব্রো এভাবে কেন তাকাচ্ছ? তোমার মনে হয় আমি তোমার মতো হার্টলেস? মিস্টার জি বলে, আমি গেস্ট রুমে শুতে যাচ্ছি, আর উঠে চলে যেতে থাকে। তো মিস্টার ইউ বলে, তোর বউকে বলে দে যেন আমার বউকে না নিয়ে যায় প্রতিবার। এই দুই বেস্ট ফ্রেন্ড তাড়াতাড়ি একে অপরকে জানায় যে আজ নভেলের হিরোইন শশীর সাথে দেখা হয়েছিল। জিয়া বলে, মিস্টার ইউ তোর দাঁত চেক আপ করতে গিয়ে কোনো রিয়াকশনই দিল না। ন্যানান বলে, আর আমার বর তো ওর দিকে নজরই দিল না। কি এমনটা এই কারণে যে আমরা দুজন এখনো ডিভোর্স দিইনি, তাই নভেলের স্টোরি লাইন পাল্টে গেছে, অর্থাৎ আমরা দুজন নিজের নিজের বরের সাথে আরামে জীবন কাটাতে পারবো। এদিকে আমরা দেখি নভেলের হিরোইন শশীর কাছে নভেল সিস্টেম আছে, যা ওকে দুই নায়ককে পটাতে বলছিল, কিন্তু ও বলে দুনিয়া যাক গোল্লায়, আমি তো আমার লাইফ চিল হয়ে কাটাবো। আর আমাদের দুই বেস্ট ফ্রেন্ড নিজেদের বরের সাথে খুশি থাকতে শুরু করে, কারণ ওরা জানতে পেরে গিয়েছিল যে ওরা একে অপরকে কতটা ভালোবাসে। আর এরই সাথে এই গল্পের শেষ হয়ে যায়। যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তো লাইক, শেয়ার আর কমেন্ট করে যাবেন। তো ব্যাস একটু অপেক্ষা করুন, আবার দেখা হবে নতুন গল্পে।